ওয়েলকাম ব্যাক। আমরা আবার চলে এসেছি তোমাদের সাথে সেমিস্টার 4 এর অ্যাকাউন্টেন্সি মডেল কোয়েশ্চেন পেপারটা নিয়ে একটু ডিসকাস করতে। আমরা আমাদের আগের পার্টে ডিসকাস করছি, মানে পার্ট 1টা যখন আমরা ডিসকাস করছিলাম তখন কিন্তু আমরা সেকশন এ এবং সেকশন বি নিয়ে ডিসকাস করে ফেলেছি। আই সাপোজ তোমরা সবাই আমাদের সাথে ছিলে ওখানে। আজকে এই মুহূর্তে আমি শতধর সাহা ঘোষ এবং আমি সুলিপি বিশ্বাস আমরা সেকশন সি টা নিয়ে আলোচনা করব। Continue with section C, accountancy model question paper. তো এবার আমি তোমাদেরকে আগের পার্টে বলেছিলাম যে সেকশন এ টা কিন্তু আমাদের 2 মার্কসের কোয়েশ্চেন, যেখানে আমাদের ডিফারেন্ট ইউনিট থেকে কোয়েশ্চেন্স ছিল, এবং সেকশন বিটা হচ্ছে 3 মার্কসের কোয়েশ্চেন, সেটাও ডিফারেন্ট ইউনিট থেকে ছিল এবং সেটা হচ্ছে শর্ট আনসার টাইপের কোয়েশ্চেন, কিন্তু 2 মার্কসের থেকে একটু বেশি দিতে হবে। এবার আমরা শুরু করব সেকশন সি টা নিয়ে। এই সেকশন সি টা কিন্তু অ্যাবসলিউটলি লং অ্যানসারের জন্য, মানে 5 মার্কসের ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন্স থাকবে এখানে। এবার আমরা দেখবো সেকশন সি তে আমরা জানি আমাদের যে আমরা ফরম্যাটটা বলেছিলাম, ওই ফরম্যাটে আমরা দেখেছিলাম সেকশন সি থেকে আমার কাছে পার্টনারশিপ থেকে দুটো কোয়েশ্চেন করতে হবে, তার মানে আমরা 4টে কোয়েশ্চেন পাবো, আউট অফ হুইচ উই উইল হ্যাভ টু অ্যাটেম্প্ট এনি 2। নেক্সট কোয়েশ্চেন আমাদের কিন্তু থাকবে কোম্পানি থেকে, যেখানে আমাদের একটা কোয়েশ্চেন করতে হবে, মানে উই উইল গেট 2 কোয়েশ্চেন্স আউট অফ হুইচ উই উইল হ্যাভ টু অ্যাটেম্প্ট এনি 1। এন্ড দ্য লাস্ট ইউনিট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে, যেখানে अगेन we will have to attempt any one question out of given 2 questions. So chalo, let us start. Before starting, আমাদের কাছে বই খাতা সব আছে তো সামনে? So let us start solving the answers. See, question number 5. 5 এর A. Amal and Bimal are partners in a firm sharing profits and losses in the ratio of 3:2. Their balance sheet as on 31st December দেওয়া রয়েছে আমাদের কাছে ব্যালেন্স শিট। Their assets রয়েছে বিল্ডিং, ফার্নিচার, স্টক, ডেটার্স এন্ড ব্যাংক, এবং ক্যাপিটাল অ্যাকাউন্টে দেখো আমাদের আমাল এবং বিমলের পার্টনার্স ক্যাপিটাল রয়েছে, রিজার্ভ ফান্ড রয়েছে এন্ড creditors দেওয়া হচ্ছে। Now we will see that they agreed to take Kamal as a new partner with effect on 1st January 26 under the following terms. First, কি দেওয়া রয়েছে adjustment provision for doubtful debts is to be created at 5% on debtors. Debtors এর closing value দেওয়া রয়েছে, তার উপর আমাদের কিন্তু 5% ক্রিয়েট করতে হবে। অ্যাসেটস কে রিভ্যালু করা হয়েছে। বিল্ডিং 1,50,000, বিল্ডিং আমাদের 1,20,000 ছিল, 1,50,000 হয়েছে, মানে নিউ পার্টনারের ইনক্লুশনের পরে আমরা দেখছি এটা কিন্তু হয়েছে রিভ্যালু। আর স্টক 48,000, আর স্টকের আমাদের আগের ভ্যালু ছিল 50,000, মানে ওটা কিন্তু ডিক্রিজ করে গেছে। And Kamal is required to contribute 50% of the adjusted combined capitals, মানে এটা কিন্তু ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের অঙ্ক, মানে আমাদেরকে কম্বাইন্ড ক্যাপিটাল বার করে নিয়ে তারপরে আমাদের কামালের ক্যাপিটালটা বার করতে হবে। সো হিয়ার we will have to prepare revaluation account and partners capital account. Revaluation accountটা কিন্তু আছে 2 মার্কসের আর পার্টনার্স ক্যাপিটালটা 3 মার্কসের। No balance sheet of the new firm is required. তো শুধু বানাতে কিন্তু যাবে না। এবার আমরা সবথেকে প্রথমে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা বানাবো। দেখো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমি বলেছিলাম বিল্ডিংটা 30,000 ইনক্রিজ করেছে, আর প্রভিশন ফর ডাউটফুল ডেটস তার উপর আমাদের ক্রিয়েট করতে হতো 5% প্রভিশন ফর ডাউটফুল ডেটস, আমরা ক্রিয়েট করেছি 4,000। তো আর স্টকটা আমাদের 2,000 রুপিস ডিক্রিজ করেছিল, তাই জন্য টু স্টক বলে, তো মানে আমাদের যদি স্টক অ্যাসেটসটা ডিক্রিজ করে আমরা ডেবিট সাইডে লিখি, আর অ্যাসেটস যখন ইনক্রিজ করে তখন আমরা সেটাকে ক্রেডিট সাইডে লিখি। এবার যখন টোটাল করে দিচ্ছি 30,000 minus 6,000 comes your 24,000। এই যে প্রফিট অন রিভ্যালুয়েশনটা বেরোলো, এটা কিন্তু ইটস দ্য প্রফিট ফর দ্য ওল্ড পার্টনার্স অনলি। কেন? কারণ কি নিউ পার্টনার যে কামাল ইন্ট্রোডিউস হয়েছিল তার আসার আগের এই প্রফিটটা, সো ইট উইল বি ডিস্ট্রিবিউটেড amongst the old partners in their old profit sharing ratio. ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে আমি 24,000 টাকে 14,400 and 9,600 এ ডিস্ট্রিবিউট করে দিয়েছি। এবার পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা কি জানি? সবথেকে প্রথমে বাই ব্যালেন্স ফরওয়ার্ড আর বাই ব্যালেন্স ব্রট ডাউন করে ওল্ড পার্টনার্স এর ক্যাপিটাল অ্যাকাউন্ট আমাদের ছিল 1,40,000 আর বিমলের ছিল 80,000, আমি সেটাকে লিখলাম। এবার রিভ্যালুয়েশন প্রফিট আমরা লিখেছিলাম, রিভ্যালুয়েশন প্রফিট কত বেরিয়েছিল? 14,400, 14,400 আর 9,600, 9,600।
সেটাকেও আমি আমার আর বিমলকে কিন্তু দিয়ে দিলাম। এবার ইফ ইউ রিমেম্বার আমরা একটা রিজার্ভ ফান্ড দেখেছিলাম আমাদের ব্যালেন্স শিটে। হোয়াট ইজ দ্যাট রিজার্ভ ফান্ড? অ্যাকিউমুলেটেড প্রফিট ডেফিনেটলি। এই অ্যাকিউমুলেটেড প্রফিটস এবং লসেস যেগুলো থাকে আমরা জানি নতুন পার্টনারের ইনক্লুশনের আগে কিন্তু আমাকে এই অ্যাকিউমুলেটেড প্রফিটস এবং লসেসটা ওল্ড পার্টনার্স এর মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে হয়। কেন? কারণ কি এই যে প্রফিটটা জমিয়ে রাখা প্রফিট এটা কিন্তু ওল্ড পার্টনার্সরা নিজেরা ক্রিয়েট করেছিল। নিউ পার্টনারের কিন্তু এর উপরে কোনোই তখন নিউ পার্টনার ছিলই না ইনফ্যাক্ট এই বিজনেসে। তাই জন্য যা প্রফিট বা লসেস থাকবে সেটা ওল্ড পার্টনার্সরা নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করে নেবে। রিজার্ভ ফান্ড আমার ছিল 25,000, সেটাকে আমি 15,000 আর 10,000 ওল্ড পার্টনার্স এর মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেল। এবার যা যা আমাকে সামনে দেওয়া ছিল আমি সেইগুলো কিন্তু প্লেস করে ফেলেছি। এবার লাস্ট ইফ ইউ রিমেম্বার আমাদের কোশ্চেনে ছিল একটা লাইন যে অ্যাডজাস্টেড কম্বাইন্ড যে ক্যাপিটালটা হবে অফ দ্য ওল্ড পার্টনার্স সেইটার 50% আনবে কে? নিউ পার্টনার আনবে। তাহলে আমি এই পার্টটা কিন্তু এখনো পর্যন্ত জানি না, আমি শুধু ব্যালেন্স জানি, রিজার্ভ জানি আর রিভ্যালুয়েশন প্রফিট জানি। তাহলে আমি কি করব? এবার আমি ওল্ড পার্টনার্সের তো আর কিছু পাওয়ার দেওয়ার কিছু নেই, আমি ওদেরকে অ্যাকাউন্টটা ক্লোজ করে দিচ্ছি। এবার আমি যখন ওল্ড পার্টনার্সের ক্যাপিটালটাকে ক্লোজ করছি 1,40,000 প্লাস 15,000 প্লাস 14,400 comes to your 1,69,400. Vimal's capital যখন আমি ক্লোজ করছি we will find 80,000 plus 10,000 plus 9,600 comes to your 99,600. তো এদের টোটাল ক্যাপিটাল আমরা এটা পেলাম। এবার ডেবিট সাইডে আমার কাছে কিছু নেই, তো আমি এটাকে ক্লোজ করে দিলাম। টু ব্যালেন্স ডাইরেক্ট ফরওয়ার্ড মানে সিডি it becomes 1,69,400 and 99,600 এইটুকু আমরা বের করতে পারছি। এবার কি করব? এবার আমি কম্বাইন্ড ক্যাপিটালটা বার করব, মানে 1,69,400 প্লাস 99,600 আমার টোটাল চলে আসছে 2,69,000। এই 2,69,000 টা হলো টোটাল কম্বাইন্ড ক্যাপিটাল অফ বোথ দ্য পার্টনার্স, দ্যাট ইজ আমাল এন্ড বিমল। এবার এই যে টোটাল 2,69,000 টা পেলাম অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন, এর 50% কে আনছে? নিউ পার্টনার। তাহলে 50% of 2,69,000 becomes your 1,34,500। এই অ্যামাউন্টটা নতুন পার্টনার মিস কামাল সে আনবে আমার বিজনেসে। যখন নতুন পার্টনার কোনো পয়সা নিয়ে আসে, what is our journal entry মনে আছে? একদম প্রথম invested capital into the business, yes, bank account debit to partners capital account by bank করে দিয়ে 1,34,500। আমরা কিন্তু এই invested cash into business বা in bringing in capital into the business এটা আমরা একদম ফার্স্ট জার্নাল থেকে কিন্তু করা শুরু করি। দেখো এখন 12 এও আমরা করে যাচ্ছি, তো বাই ব্যাংক করে 1,34,500 করে দিলাম, আমার অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে গেল। So balance carried down আমাদের closing balances of all the three partners: Amal 1,69,400, Vimal 99,600 and Kamal 1,34,500. As because balance sheet has not been asked, so no need to prepare the new balance sheet of the firm. এবার আসি আমাদের next question. Next question 5 marks এর জন্য। Pam, Ram and Sam were in partnership sharing profits and losses in the ratio of 5:3:2. Their balance sheet as on 31st March 25 stood as follows. দেখো একটা ব্যালেন্স শিট দেওয়া রয়েছে, এখানে তিনজন পার্টনার রয়েছে যাদের নাকি রেশিওটা দেওয়া আছে 5:3:2। এবার এই যে ব্যালেন্স শিট তার মধ্যে আমার চারটে অ্যাসেট রয়েছে which includes fixed assets as well as current assets, এবং তিনজনের ক্যাপিটাল দেওয়া রয়েছে, রিজার্ভ দেওয়া রয়েছে, ক্রেডিটার্স দেওয়া রয়েছে। এবার দেখো স্যাম রিটায়ার করছে, স্যাম মানে the third one, he is retiring on 1st April 25 on the following terms: premises is to be appreciated by 2 lakh, premises ছিল 12 লাখ, 2 লাখের appreciation হচ্ছে। Next, provision for doubtful debts were to be made at 10% on debtors. Goodwill of the firm is valued at 8 lakh and 2,60,000 will be paid to Sam immediately, and the balance of his capital account is to be transferred to his loan account. Definitely যখন কোনো পার্টনার ছেড়ে যায় তখন আমাদেরকে আর যদি আমি তাকে সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দিই তাহলে পেমেন্ট করে দেবো ক্যাপিটাল অ্যাকাউন্টের থ্রু দিয়ে, রাদার ব্যাংক অ্যাকাউন্টের থ্রু দিয়ে পেমেন্ট করে দেবো।
এবং যে ব্যালেন্স যদি কিছু হলে পুরোটা অ্যামাউন্ট আমি পে করতে পারছি না, তখন আমি তার লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করি। তাকে কিন্তু আমি ক্যাপিটাল অ্যাকাউন্টে দেখাতে পারি না, বিকজ হি ইজ নো মোর আ পার্টনার। Prepare the partner's capital accounts after giving effect to the above and show the workings. এবার এখানে কিন্তু শুধু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বলেছে বানাতে, মানে আমি যদি এর সাথে এক্সট্রা আরো কিছু বানাই, if it is required, সেগুলো কিন্তু it will come under my working note। এবং ওয়ার্কিং নোটের জন্য দেখো আমাদের show your workings বলে 1 মার্কস কিন্তু অলরেডি দেওয়া রয়েছে 1 মার্ক। সো 1 মার্কের জন্য আমাকে যা করব সেগুলো সব ওয়ার্কিং নোটে। এবার দেখো এখানে আমরা পার্টনার্স একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট যেহেতু বলেছি, আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বানাচ্ছি ইন দ্য বুকস অফ প্যাম, রাম এন্ড স্যাম। ফার্স্ট অফ অল আমি এক্ষুনি বললাম আমরা আগে ব্যালেন্স গুলোকে ব্রট ফরওয়ার্ড করি। তো ব্যালেন্স গুলোকে 6 লাখ, 4 লাখ এন্ড 4 লাখ, which is already given in our sum. বাই রিজার্ভ, আমি এটাও বলেছিলাম আগের সামে, রিজার্ভ কিছু অ্যাকুমুলেটেড প্রফিটস বা লসেস থাকলে সেটা কিন্তু আমাকে ডিস্ট্রিবিউট করে দিতে হয়। তো আমি রিজার্ভটাকে 2,50,000, 1,50,000 এন্ড 1 লাখেও ডিস্ট্রিবিউট করে দিলাম। না, আমরা দেখেছিলাম আমাদের সামে আগের পার্টে দেখো একবার চেক করে নিই, প্রেমিসেস অ্যাপ্রিশিয়েট করা হয়েছিল এবং প্রভিশন ফর ডাউটফুল ডেট মেড করা হয়েছিল। কিন্তু প্রভিশন ফর ডাউটফুল ডেট আমরা ক্রিয়েট করতে হচ্ছে এবং প্রেমিসেস আমাকে অ্যাপ্রিশিয়েট করতে হচ্ছে, we need to prepare the revaluation account. Revaluation account আমার ওয়ার্কিং নোটের পার্ট হয়ে যাচ্ছে। চলো একটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট চট করে বানিয়ে দেখে নি কেমন দেখতে লাগে। যদি একটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমরা বানাই, ফার্স্ট অফ অল প্রেমিসেস আমার ছিল, তাহলে প্রেমিসেস যখন ইনক্রিজ করছে বাই প্রেমিসেস করে দিলাম 2 লাখের হয়ে গেল। এবার আমার স্টকটা রিডিউস ডেটার্স আমি ক্রিয়েট করছিলাম, 2 প্রভিশন ক্রিয়েট করলাম। প্রভিশনের অ্যামাউন্ট আমার কত ছিল? প্রভিশনের অ্যামাউন্ট আমার আই সাপোজ ইট ওয়াজ 60,000। 60,000 5% ক্রিয়েট করতে হয়েছে, তো 60% এসে গেল। না, টোটাল করে দিচ্ছি, আর কিছু ছিল না, তো 2 লাখ। 2 লাখ থেকে যখন আমি 60,000 মাইনাস করে দিচ্ছি, আই এম লেফট আউট উইথ 1,40,000। হোয়াট ইজ দিস? দিস ইজ মাই রিভ্যালুয়েশন প্রফিট। এই রিভ্যালুয়েশন প্রফিটটা কোথায় যায়? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। সো টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, আমার কাছে যে পার্টনাররা ছিল তাদেরকে আমি ডিস্ট্রিবিউট করে দেব ইন দ্য ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও। ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে যদি আমি ডিস্ট্রিবিউট করি, আমার একজন পাচ্ছে 70,000, সেকেন্ড জন পাচ্ছে 42,000 and থার্ড জন পাচ্ছে 28,000. So this is my revaluation profit, যেটাকে আমি ডিস্ট্রিবিউট করে দিলাম বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট হলে 70,000, 42,000 and 28,000। এবার আমাদের বলা ছিল গুডউইল অফ দ্য ফার্ম। গুডউইল অফ দ্য ফার্ম কি ছিল দেখো? 8 লাখ। বাট এই 8 লাখের মধ্যে আমাকে সবথেকে আগে দেখতে হবে যে আমার স্যামের শেয়ার, যেটা কি রিটায়ার করছে, রিটায়ারিং পার্টনারের স্যামের শেয়ার কত। এবার দেখো স্যামের শেয়ার ছিল 2/10। সো 2/10, 8 লাখের 2/10 আমি ফার্স্ট অফ অল বের করব। 8 লাখের 2/10 comes to your 1,60,000। এবার এই 1,60,000 টা কি হবে? আমাকে সবথেকে আগে I will have to find out the ratio। কোন রেশিও বার করব? এখন যখন একজন চলে যাচ্ছে তখন আমাকে স্যাক্রিফাইসিং বার করলে কিন্তু চলবে না, we will have to find out the gaining ratio। তো এই গেইনিং রেশিও বার করলে ওয়ার্কিং নোটে আমরা যখন বার করব we will find আমাদের গেইনিং রেশিওটা আসছে 5:3। তো 5:3 গেইনিং রেশিও হলে আমাকে শেয়ারটাকে ডিস্ট্রিবিউট করতে হবে অ্যাকর্ডিং টু দ্য গেইনিং রেশিও। 1,60,000 কে যখন আমি 5/8 করছি, ইট কামস টু 1 লাখ ফর প্যাম। 1,60,000 টাকে আমি 3/8 এ যখন ডিস্ট্রিবিউট করছি, ইট কামস টু 60,000 ফর রাম। তো আমি এই ডিস্ট্রিবিউশনটাকে শো করে দেব বাই প্যামস ক্যাপিটাল বলে স্যামের আন্ডারে এবং বাই রামস ক্যাপিটাল বলে স্যামের আন্ডারে। সিমিলারলি এই পার্টে যখন আমি দেখালাম, আই নিড টু শো ইন দ্য ডেবিট সাইড অলসো টু স্যামস ক্যাপিটাল বলে প্যামের আন্ডারে আমি 1 লাখ দেখিয়েছি আর রামের অ্যাকাউন্টে আমি 60,000 দেখিয়েছি। সো টোটাল আমার হয়ে গেল 9,20,000, 5,92,000 and 6,88,000। এবার আমি যখন টোটাল ক্লোজ করে দেব, দেখো লেজার আর কিছু করার নেই, আমার লেজার অ্যাকাউন্টটা ক্লোজ করে দিলাম। ব্যালেন্স সিডি or balance carried down, we will get
8 lakh 20 because 9 lakh 20 minus 1 lakh 8 lakh 20 and for Ram it is 5 lakh 32,000 চলে আসলো এবার দেখো আমাদের সামের যে নাকি রিটায়ারিং পার্টনার ওরটা একটুখানি কিন্তু মন দিয়ে আমাদেরকে করতে হবে টোটাল এসছে আমাদের 6,88,000 6,88,000 আমাদের সামে কিন্তু বলা ছিল যে ওকে ইমিডিয়েটলি 2,60,000 পে করে দিতে হবে তো যখন আমি 2,60,000 ইমিডিয়েটলি পে করে দিচ্ছি দিস 2,60,000 যখন আমি 2 ব্যাক করে ওকে ইমিডিয়েটলি পে করলাম এবার 2,60,000 পে করলে we are left out with 4,28,000 এটা কি করব কোশ্চেনেই আমাকে বলে দিয়েছিল it will be transferred to his loan account to Sam's loan account বলে 4,28,000 আমি ট্রান্সফার করে দিলাম যদি আমার সামনে এই পার্টটা না বলা থাকতো যদি না বলতো যে ওকে ইমিডিয়েটলি তো পেমেন্ট করতে হবে অনেক সময় সামনে বলা থাকে না যে ইমিডিয়েট পেমেন্ট দরকার তো আমি ডাইরেক্টলি অ্যামাউন্টটাকে কিন্তু লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলাম ইভেন এও বলতে পারে যে ওকে পুরো পেমেন্ট করে দাও তখন কিন্তু আর দিস Sam's loan account will not come in that case the whole amount will be paid back to him bank বলে পুরো অ্যামাউন্টটা আমাকে পে করে দিতে হবে whatever the instruction is given to you in your question paper প্লিজ কোয়েশ্চেনটাকে ভালো করে ফলো করবে ভালো করে পড়বে পড়ে কিন্তু সলভ করবে একটা ছোট্ট ওয়ার্ড মিসিং হলে কিন্তু পুরো অ্যানসারটাই ভুল হয়ে যাবে আচ্ছা এখানে একটা সার্টেন থিং টু নোট সেটা হচ্ছে যে যদি কোনো সময় তোমাকে আলাদা করে নতুন প্রফিট শেয়ারিং রেশিও না বলে দেওয়া থাকে বা নো স্যাক্রিফাইসিং রেশিও বা গেনিং রেশিও না বলে দেওয়া থাকে whether in case of admission or in case of retirement তাহলে কিন্তু যে এক্সিস্টিং পার্টনাররা আছে বা পুরনো পার্টনাররা আছে বা এক্সিস্টিং পার্টনাররা আছে তাদের মধ্যে যে ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওটা ছিল সেটাই কিন্তু তাদের স্যাক্রিফাইসিং রেশিও বা গেনিং রেশিও হয়ে যাবে এই পার্টিকুলার সামটায় দেখো যদি মনে করে দেখতে পারো তাহলে কিন্তু ওদের যে রেশিওটা ছিল 5:3:2 এবার যখন একজন চলে গেল এই যে 5:3:2 এবার যখন একজন চলে গেল তখন দেখো যে তার শেয়ারটা তো সে নিয়ে চলে গেল 2 ছিল এবার নিজেদের মধ্যে দেখো তখন ওদের কিন্তু শেয়ারটা হয়ে গেল 5:3 এইটা কিন্তু যখন ওদের মধ্যে সেই সেম শেয়ারটাই থাকবে ওদের স্যাক্রিফাইসিং রেশিওটাও কিন্তু 5:3 হবে আমরা এটা ডেরিভেশন করে দেখাতেই পারি ডেরিভেশন করে দেখলে দেখবে আলটিমেটলি ওটা 5:3 আসছে কিন্তু ওটা ডেরিভেশন করার কোনো দরকার নেই বিকজ ওই ডেরিভেশনটা চাইবেও না আর ওই অত সময় নষ্টও করার ইউ শুড কিপ ইট ইন মাইন্ড যে মুহূর্তে ওদের পুরনো রেশিওটাই যখন ওরা কন্টিনিউ করবে তখন কিন্তু স্যাক্রিফাইসিং রেশিও বা গেনিং রেশিওটাই ওই পুরনো ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও বিটুইন দেমসেলভসই হবে that is the most important point that you should keep in mind while doing any kind of partnership problems. যে নেক্সট এই অঙ্কটা হচ্ছে আবার একটা ডেথের অঙ্ক ডেথে এখানে তিনজন পার্টনার ছিল জ্যান্ডার ইয়োশি অ্যান্ড জিবা তাদের প্রফিট শেয়ারিং রেশিওটা ছিল 2:3:5 যোশি ডায়েড অন 30th জুন এবার আমরা দেখি যে আমাদের যে অ্যাকাউন্টিং ইয়ার সে অ্যাকাউন্টিং ইয়ারটা কি অ্যাকাউন্টিং পিরিয়ডটা এখানে দেখো প্রিভিয়াস অ্যাকাউন্টিং পিরিয়ডটা বলছে 31st March 2025 সেটা শেষ হয়েছে তার মানে এই অ্যাকাউন্টিং পিরিয়ডটা হচ্ছে 1st April 2025 to 31st March 2026 এবার এই ইয়োশি ডাইজ অন 30th জুন তার মানে সে কিন্তু একটা অ্যাকাউন্টিং পিরিয়ডের শুরু বা শেষ হওয়ার অন্য একটা ডেটে মানে ইন্টারমিডিয়েট একটা ডেটে কিন্তু তার ডেথ হয়েছে ডেট তো বাই অ্যাপয়েন্টমেন্ট করে হয় না যে বছরের প্রথম দিকেই সে মারা যাবে বা বছরের শেষের দিনেই সে মারা যাবে সে তার মারা যাওয়াটা খুব একটা ইট ইজ আ এক্সট্রিমলি আনপ্রেডিক্টেবল ইভেন্ট তাহলে সেক্ষেত্রে তাই যদি হয় if the death occurs on a date which is intermediate in between the opening and closing dates of a particular accounting period তাহলে কিন্তু তাকে যে অ্যামাউন্টটা পেয়েবল হবে
সেই অ্যামাউন্টটা কিন্তু ক্যালকুলেট করতে হবে অ্যাকর্ডিং টু দ্য ডেট। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যাই হোক, এবার এই পার্টনারশিপ এগ্রিমেন্টে কি টার্মস এন্ড কন্ডিশনস আছে সেটা আমাদের দেখতে হবে। কি আছে? দ্য এক্সিকিউটর্স অফ দ্য ডিসিজড পার্টনার ওয়্যার এন্টাইটেলড টু নাম্বার 1 দ্য ব্যালেন্স ইন দ্য ক্যাপিটাল অ্যাকাউন্ট। অফকোর্স ক্যাপিটাল অ্যাকাউন্টে যে ব্যালেন্স আছে তো সবার আগে পাবে। শেয়ার অফ গুডউইল, দ্য গুডউইল অফ দ্য ফার্ম অন জোশিস ডেথ ওয়াজ ভ্যালুড অ্যাট ₹1,40,000. Interest on capital at the rate of 12% per annum. Share of profit from the closing date of the previous accounting year to the date of the death on the basis of last year's profit. যেহেতু আমরা জানি না এই যে বছরের কোনো একটা সময় সে মারা গেছে, তাহলে ততদিন পর্যন্ত তো বিজনেসটা বন্ধ থাকেনি, বিজনেসটা তো চলছে। বিজনেসটা চলছে মানে তার সেল হচ্ছে, তার পারচেস হচ্ছে, সবকিছুই হচ্ছে, ন্যাচারালি রেভিনিউ জেনারেশন হচ্ছে। রেভিনিউ জেনারেশন হওয়ার মানেই কিন্তু কিছু না কিছু প্রফিট তো হয়েছে। প্রফিট আমরা এখন যেহেতু বছরের মাঝখানে ওইভাবে ক্যালকুলেশন করা যায় না, আমরা একটা এস্টিমেশন নিচ্ছি অন দ্য বেসিস অফ লাস্ট ইয়ার্স প্রফিট। তাহলে সেইটা লাস্ট ইয়ার্স প্রফিট বলেছে 60,000। আর একটা জেনারেল রিজার্ভ মানে আনডিস্ট্রিবিউটেড প্রফিট ছিল। এবার আমরা সবাই জানি আনডিস্ট্রিবিউটেড প্রফিট যদি থাকে তাহলে যখনই কোনো রিকনস্টিটিউশন হয় মানে পার্টনারশিপে চেঞ্জ হয়ে যায় তখনই কিন্তু সেই আনডিস্ট্রিবিউটেড প্রফিট বা আনডিস্ট্রিবিউটেড লস কিন্তু সবাইকে ভাগ করে দিতে হবে। Now, in this case, it is important to note এখানে কিন্তু জার্নাল এন্ট্রিজ করতে হবে and not revaluation account or partners capital accounts. তাহলে আমরা লেজার অ্যাকাউন্ট করেছি অথচ জার্নাল এন্ট্রি করতে পারবো না তা তো নয়, বিকজ লেজার অ্যাকাউন্ট কিন্তু জার্নাল এন্ট্রির পরে করা হয়। আর লেজার অ্যাকাউন্ট ইজ অ্যাকচুয়ালি a result of various journal entries. তাহলে প্রথমে জার্নাল এন্ট্রি করি তারপরে তো লেজার আসে। তাহলে এক এক করে আমরা দেব। কিভাবে দেব? ফার্স্ট আমরা দেখছি শেয়ার অফ গুডউইল। তাহলে এইটা তো অলরেডি ক্যাপিটাল অ্যাকাউন্টে ব্যালেন্স আছে, এটা তো আলাদা জার্নাল এন্ট্রি করার কিছু নেই। তাহলে শেয়ার অফ গুডউইল কি বলেছে? গুডউইল অফ দ্য ফার্ম হচ্ছে 1,40,000। এবার 1,40,000 যদি হয়, ইয়োশির কত ছিল? ইয়োশির ছিল 3/10, 5, 6, 7, 8, 9, 10। হ্যাঁ, তাহলে ওর শেয়ার যেটা সেইটা 3/10 হবে। তাহলে এইটার যতটা 3/10 যা হচ্ছে 1,40,000 ডিভাইডেড বাই 3 ইনটু 3 ডিভাইডেড বাই 10 যা হবে সেটা হচ্ছে 42,000। এইটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব। এইটা কিভাবে ভাগ হবে? ইন দ্য গেইনিং রেশিও, তাই তো? কিন্তু গেইনিং রেশিওটা আমরা জানি কিভাবে, এর আগেই বলা হলো যে যদি ওদের পার্টনারশিপে কোনো রকম চেঞ্জ না হয় বিটুইন দ্য ওল্ড পার্টনার্স অর দ্য এক্সিস্টিং পার্টনার্স, তাদের মধ্যে যে রেশিওটা ছিল সেটা যদি আনচেঞ্জ থাকে তাহলে স্যাক্রিফাইসিং রেশিও বা গেইনিং রেশিওটাও সেই একই হবে। এখানে কিন্তু কোথাও বলে দেওয়া নেই যে তাদের মধ্যে কোনো রেশিওতে চেঞ্জ হচ্ছে। তার মানে আমরা ধরে নেব যে ওরা যখন কন্টিনিউ করবে বিজনেস তখন তাদের রেশিওটা একই থাকবে, তাহলে তাদের গেইনিং রেশিওটাও এক হচ্ছে। তাহলে গেইনিং রেশিওটা কত? 2:5। তাহলে 2:5 মানে হচ্ছে 2/7 আর 5/7 দিয়ে এইটা যদি ভাগ করা যায় তাহলে ওদের ইন্ডিভিজুয়াল শেয়ারটা আসবে। সিন্স দে আর গেইনিং, দ্যাটস আ রিজন তাদের ওদের ক্যাপিটাল অ্যাকাউন্ট গুলো ডেবিট হচ্ছে, অ্যান্ড সিন্স ইয়োশি ইজ স্যাক্রিফাইসিং সো ওর ক্যাপিটাল অ্যাকাউন্টটা কিন্তু ক্রেডিট হচ্ছে। সো Xander's capital account debit 12,000, Ziba's capital account debit 30,000 to Yoshi's capital account 42,000. নেক্সট আমরা কি দেখবো? আমরা দেখবো এবার ইন্টারেস্ট অন ক্যাপিটাল। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল 12% পার অ্যানাম বলেছে, মানে 12% পার অ্যানাম অন 1,20,000। এইবার এই 12% পার অ্যানাম অন 1,20,000 কি করে বার করবো? 1,20,000 ইন্টু 12%? না, কেন না? বিকজ ও কিন্তু died on 30th June। তাহলে আমাদের যদি 1st April is the beginning of the accounting period, তাহলে এপ্রিল, মে, জুন, 30th June মানে 3 full months। তাহলে কিন্তু যদি পার অ্যানাম মানে
সারা বছরের জন্য 12 মাসের জন্য যদি 12% হয় তাহলে 3 মাসের জন্য কত হবে, এইভাবেই কিন্তু আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। সো ওইটার জন্য যখন আমরা ক্যালকুলেশন করেছি, আমাদের এই ক্যালকুলেশনটা হচ্ছে 1,20,000 ইন্টু 12% ইন্টু 3/12। এটা করলে আমাদের আনসারটা আসবে 3,600। ঠিক আছে, সেটা কি ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট ইয়োশিস ক্যাপিটাল অ্যাকাউন্ট। নেক্সট হচ্ছে যে শেয়ার অফ প্রফিট। দেখো এখানে কি বলেছে, শেয়ার অফ প্রফিট ফ্রম দ্য ক্লোজিং ডেট অফ দ্য প্রিভিয়াস অ্যাকাউন্টিং ইয়ার টু দ্য ডেট অফ দ্য ডেথ অন দ্য বেসিস অফ লাস্ট ইয়ার্স প্রফিট। লাস্ট ইয়ার্স প্রফিট হচ্ছে 60, লাস্ট ইয়ার্স প্রফিট ছিল 60,000। এই 60,000, তাহলে 60,000 যদি সারা বছরের প্রফিট হয়, 3 মাসের প্রফিট কত হবে, এবং অ্যাকর্ডিং টু হিজ ওন শেয়ার। তাহলে কিভাবে আমরা ক্যালকুলেশন করব এইটা আমরা ক্যালকুলেশন করছি 60,000 ইন্টু 3 মাসের জন্য 3/12 ইন্টু ওর যে রেশিওটা ছিল 3/10। 3/10 রেশিও ছিল, সুতরাং সেই রেশিওটা, কারণ প্রফিটটা তো পুরোটাও নিজে নিয়ে নেবে না, ও তো ওর শেয়ারটা শুধু দেবে, সুতরাং 10/3 সেটা হচ্ছিল। এইটা ক্যালকুলেট করে দেখা যাচ্ছে যে ওর প্রফিটের শেয়ারটা আসছে 4,500। এবং এখানে আগেও আমরা একটা অঙ্কে দেখেছি যে আমরা প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট খুলি, বিকজ ইট ইজ আ টেম্পোরারি অ্যাকাউন্ট। যেহেতু জুন মাসে মানে এখনো 9 মান্থস বাকি আছে ফাইনাল অ্যাকাউন্টস করার জন্য, সেই জন্য এই একটা টেম্পোরারি অ্যাকাউন্টে এটা ট্রান্সফার করা হয়। তারপরে আমরা কি দেখেছি, একটা জেনারেল রিজার্ভ আছে, which is once again undistributed profit। আনডিস্ট্রিবিউটেড প্রফিট সব পার্টনাররা পাবে ইন দেয়ার ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও। সুতরাং ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও যা আছে সেই রেশিওতে সব পার্টনারদের মধ্যে ভাগ হয়ে যাবে। দেখো 40,000টা ভাগ হয়েছে 8,000, 12,000 and 20,000। ঠিক আছে, এই সমস্ত কিছু করার পরে দেখো যে যে জায়গায় রশিদ ক্যাপিটাল অ্যাকাউন্ট, দেখো এখানে ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে 42,000, এখানে ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে 3,600, এখানে ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে 4,500, এখানে ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে 12,000, প্লাস কি ছিল 1,20,000 ওর ব্যালেন্স ছিল। তাহলে দেখো অ্যামাউন্ট ডিউ টু ইয়োশিস এক্সিকিউটার্স, এইটা হচ্ছে this is his balance, এইটা হচ্ছে গুডউইল, এইটা হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এইটা হচ্ছে শেয়ার অফ প্রফিট, আর এইটা হচ্ছে আনডিস্ট্রিবিউটেড জেনারেল রিজার্ভ। মানে সবকটায় ওর যা শেয়ার, সেই শেয়ারগুলো সমস্ত একসঙ্গে করে সাম টোটাল is 1,82,100. This is the amount which is payable to the executors of Z. Z কিন্তু আর নেই, সুতরাং Z কে পেমেন্ট করা যাবে না, Z কিছু পাবে না। কে পাবে? Z এর যে এস্টেট আছে, Z এর যে উত্তরাধিকার যারা আছে, যারা নেক্সট অফ কিন, তারা পাবে। তাদের জন্য এই এক্সিকিউটার্সদের অ্যাকাউন্ট ইউটিলাইজ করা হয়, বিকজ আমরা তো জানি না তার উত্তরাধিকার কারা। সুতরাং দিস এক্সিকিউটার্স অ্যাকাউন্ট দিয়ে সমস্ত যে অ্যামাউন্টটা পেয়েবল সেটা তাতে ট্রান্সফার করে দেওয়া হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে এই পার্টিকুলার টপিকটা আমাদের নতুন সিলেবাসে ইনক্লুড করা হয়েছে, যে একটা পার্টিকুলার পার্টনারশিপ, ধরো যে কোনো, আমরা দেখেছি কি কি কারণে হতে পারে, there might be a lot of reasons, there is so much of conflict and so much of problems between the partners, ওরা বললো দূর আর করবোই না, পার্টনারশিপ বন্ধ করে দাও। বা there might be একদম সারা বছর মানে এত প্রফিট লস হচ্ছে, এত লস হচ্ছে, কোম্পানি বিজনেস চালাতেই পারছে না, মানে পার্টনার্সরা বিজনেস চালাতেই পারছে না, সেই জন্য পার্টনারশিপ ফার্ম বন্ধ করে দিতে হবে। তাহলে সেক্ষেত্রেও হতে পারে।
We have seen the court might compulsorily dissolve a partnership firm because of certain reasons, and so on and so forth. তাহলে সেক্ষেত্রে যখন ডিসলিউশন হয় তখন কি হয়, সমস্ত অ্যাসেটস গুলোকে বিক্রি করে যা যা লায়াবিলিটি আছে সেই লায়াবিলিটি গুলোকে পেমেন্ট করে দেওয়া হয়, এবং পেমেন্ট করে দেওয়ার পরে ফাইনালি যদি ন্যাচারালি বুঝতেই পারছো একটা একটা পার্টনারশিপ যখন বন্ধ হয়ে যায়, সব যে টাকা ফেরত পেয়ে গেলাম তারও এক্সট্রা থেকে গেল, এরকম সাধারণভাবে হয় না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যা যা রিয়েলাইজ করা হয়েছে সেই রিয়েলাইজেশনটা অনেকটা কম, সুতরাং তাতে যা লস হয় সেগুলো সমস্ত পার্টনার্সদের ক্ষেত্রে ভাগ হয়ে যায়। ইট ইজ ভেরি মানে রেয়ার, মানে কি এটা হয়ই না যে রিয়েলাইজেশনে প্রফিট হবে। তাহলে রিয়েলাইজেশনে যদি প্রফিটই হলো তাহলে পার্টনারশিপই বন্ধ করবে না, না আনটিল অ্যান্ড আনলেস তারা কোর্ট বলেছে যে এমন গন্ডগোল করছে ওরা যে ওর বন্ধ করে দাও, সেটা আলাদা জিনিস। সো এখানে আমরা দেখছি, দেখো তিনজন আছে, অভি, ভানু এন্ড চারু আর পার্টনার্স হু আর শেয়ারিং প্রফিটস এন্ড লসেস ইন দ্য রেশিও 2:1:1। ব্যালেন্স শিটটা দেওয়া আছে, ব্যালেন্স শিটে লায়াবিলিটিস অ্যাসেটস সব দেওয়া আছে, এবং ফার্ম ডিসলভ করেছে, অ্যাসেটস কি কি রিয়েলাইজ করেছে সেগুলো দেওয়া আছে, বলে দেওয়া আছে ক্রেডিটার্স ওয়্যার পেড ইন ফুল, ডেটার্স মাত্র 50% দিয়েছে, বাকিটা পালিয়ে গেছে, রিয়েলাইজেশন এক্সপেন্সেস অ্যামাউন্টিং টু 4,000। ঠিক আছে, এখানে কি প্রিপেয়ার করতে হবে? নর্মালি রিয়েলাইজেশনে তিনটে অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে হয়, একটা হচ্ছে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, একটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর একটা ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট। মানে ওইটা বন্ধ হয়ে গেলে বোঝা গেল সব সব মিটে গেছে, একদম সবাইকে সবকিছু দেওয়া হয়ে গেছে। কিন্তু এখানে আমরা তো যে 5 নম্বরে তো অতগুলো দেওয়া হবে না, হয়তো যে কোনো একটা, হয়তো যদি রিয়েলাইজেশন অ্যাকাউন্টটা খুব বড় হয় তাহলে হয় রিয়েলাইজেশন অ্যাকাউন্ট একটাই তোমাদের 5 নম্বরে দেওয়া হলো, অথবা রিয়েলাইজেশন অ্যাকাউন্ট অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট দেওয়া হলো, বা ছোট রিয়েলাইজেশন অ্যাকাউন্ট আর ছোট ক্যাশ অ্যাকাউন্ট, যেটা সেটা হতে পারে। এখানে তোমাদের দেওয়া আছে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট অ্যান্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। প্লিজ নোট দ্যাট রিয়েলাইজেশন অ্যাকাউন্টে কিন্তু 4 নম্বর আছে, ক্যাপিটাল অ্যাকাউন্টটা 1 নম্বর আছে। আমরা যখন এটা করবো তখন দেখবে কেন এটা এই ডিমার্কেশনটা হয়েছে। এইটা হচ্ছে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। রিয়েলাইজেশন অ্যাকাউন্ট যখন খুলছি তখন সব অ্যাসেটস এক্সেপ্ট ক্যাশ অ্যান্ড ব্যাংক, সব লাইবিলিটিস এক্সেপ্ট ব্যাংক ওভারড্রাফট ট্রান্সফার হয়ে যায়। ট্রান্সফার এন্ট্রি মানে কি? যদি ডেবিট ব্যালেন্স এন্ট্রি হয় সেটা যদি ট্রান্সফার করি তাহলে সেটা ক্রেডিট হবে, যদি ক্রেডিট ব্যালেন্স এন্ট্রি হয় সেটা যখন ট্রান্সফার করছি তাহলে কি হবে? সেটা ডেবিট হবে। তার মানে অ্যাসেটস যখন ট্রান্সফার করছি সব অ্যাসেট গুলো কি হবে? ক্রেডিট হয়ে যাবে। লায়াবিলিটি গুলো যখন ট্রান্সফার করছি সব লায়াবিলিটি গুলো কি হবে? ডেবিট হবে। তাহলে দেখো এটা কি হচ্ছে? রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেটস, গুডউইল, পেটেন্ট, ল্যান্ড এন্ড বিল্ডিং, মোটর কার, ডেটার্স সব। সিমিলারলি এখানে একটাই মাত্র লায়াবিলিটি ছিল, আর কোনো লায়াবিলিটি ছিল না, ক্রেডিটার্স। তাই ক্রেডিটার্স যখন এখানে ট্রান্সফার করছি, ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু রিয়েলাইজেশন হচ্ছে। এইগুলো কিন্তু দেখো সব অ্যাপ্লিকেশন অফ ইউর অ্যাকাউন্টিং প্রিন্সিপালস অ্যান্ড ডিফারেন্ট আমরা যে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম অ্যাকাউন্টিং শিখেছি তার অ্যাপ্লিকেশন। কিন্তু ট্রান্সফার এন্ট্রিজ শিখেছি অনেক আগে, তো ট্রান্সফার এন্ট্রি দেখো অ্যাপ্লিকেশনটা এখানে হয়ে গেল। এগুলো হলো। এবার দেখো রিয়েলাইজ করছে, রিয়েলাইজেশন গুলো আগে বলেই দিয়েছি কি রিয়েলাইজ করেছে। দেখো এখানে রিয়েলাইজেশন গুলো সব দেওয়া আছে। তাহলে এখানে দেখো গুডউইলের ভ্যালু ছিল 50,000, সেটা পেয়েছে 40,000। ল্যান্ড এন্ড বিল্ডিংটা বেশি পেয়েছে, ন্যাচারালি ল্যান্ড ইউজুয়ালি অ্যাপ্রিসিয়েট হয়। মোটর কার মানে 56,000, ডেটার্স তো 50% দেয়নি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের টোটাল রিয়েলাইজেশন। ক্রেডিটার্স ওয়্যার পেড ইন ফুল, সুতরাং পুরো পেমেন্ট করে দেওয়া হয়েছে ক্রেডিটার্সকে, পেমেন্ট মানে পেমেন্ট টু ক্রেডিটার্স। আর দেখো রিয়েলাইজেশনের একটা এক্সপেন্স ছিল 4,000, সেই এক্সপেন্সেসটা এইখানে এসে গেছে টু ক্যাশ অ্যাকাউন্ট বলে। তাহলে দেখো এই দিকটা ন্যাচারালি আমাদের এটা অবভিয়াসলি মানে এই দিকটাই বড় হবে, ডেবিট সাইডটা রিয়েলাইজেশন না, আমরা তো পুরো রিয়েলাইজ করতেই পারিনি। আমাদের অ্যাসেটের টোটাল ভ্যালু ছিল 5,36,000, কিন্তু পেয়েছে দেখো 4,44,000। অথচ ক্রেডিটার একটা টাকাও বলেছে যে একটা টাকাও না দিলে হবে না, সব টাকা পেমেন্ট করে দিতে হবে। তাহলে ন্যাচারালি লস হয়েছে, লস অন রিয়েলাইজেশন। সেই লস অন রিয়েলাইজেশন কাদের কাছে অ্যাডজাস্ট হবে? অবভিয়াসলি ক্যাপিটাল, যারা পার্টনার্স আছে তাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে, তাদের প্রফিট শেয়ারিং রেশিওতে যাবে।
সুতরাং তাদের প্রফিট শেয়ারিং রেশিওতে দিস হ্যাজ বিন distributed in the ratio of 2:1:1. 2:1:1 রেশিওতে ভাগ করে দেওয়া হয়েছে লস অন রিয়েলাইজেশন অফ 96,000। তাহলে এই যে লস অন রিয়েলাইজেশন, এটা অবভিয়াসলি ওদের ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে যখন দিচ্ছি তখন দেখছি দেখো লস অন রিয়েলাইজেশন এসছে 48,000, 24,000, 24,000। ওদের ওপেনিং ব্যালেন্স ছিল 1,60,000, 1,60,000 and 1,20,000। আর কিছু নেই ওদের ক্যাপিটালে, বিকজ ওরা রিয়েলাইজেশন অ্যাকাউন্ট এক্সপেন্সেস যেগুলো সেটা কেউ কিছু দেয়নি, বা কোনো অ্যাসেট নিজেরা নিয়ে যাওয়া বা কোনো লাইবিলিটি টেক ওভার করা কোনো কিছু নেই। সুতরাং হোয়াট এভার ক্যাশ অর মানে হোয়াট এভার অ্যামাউন্ট ইজ ডিউ টু দেম, দে হ্যাভ বিন পেড অফ। এইটা হচ্ছে ওদের ডিউ ছিল, সেই ডিউটা ওদের পে অফ করে দেওয়া হয়েছে। এখানে একটা জিনিস দেখো, ইফ ইউ সি যে ব্যালেন্স শিটে পেটেন্ট একটা 10,000 রুপিস ছিল, কিন্তু অ্যাডজাস্টমেন্টে কোথাও কিন্তু পেটেন্টের সম্পর্কে কিছু বলে দেওয়া নেই, দ্যাট ইট হ্যাজ রিয়েলাইজড এনিথিং। ইফ ইট ইজ নট সেড, ইট ইজ নট মেনশন, তাহলে কিন্তু আমরা নাও ধরে নিতে পারি যে সে কিছু রিয়েলাইজ করেছে। পেটেন্টের হয়তো 10 পেটেন্ট কিন্তু চট করে কেউ কিনবে না ওরকম। সুতরাং 10,000 টাকা আমরা ধরে নিতে পারি যে ওই 10,000 টাকাটা রিয়েলাইজ করেনি। তো আমরা যদি এটা অ্যাজিউম করি তাহলে উই হ্যাভ টু গিভ আ নোট। সেই জন্য এখানে একটা নোট দেওয়া আছে, ইট ইজ অ্যাজিউম দ্যাট পেটেন্টস হ্যাভ নট রিয়েলাইজড এনিথিং। দ্যাটস আ রিজন আমরা কিন্তু ওইখানে কোনো রিয়েলাইজেশনের ওখানে কিন্তু পেটেন্ট বলে কিছু লিখিনি। এবার আমরা চলে আসছি, আমাদের পার্টনারশিপ শেষ হয়ে গেল, বিকজ 4টে কোয়েশ্চেনের মধ্যে we will have to answer any two according to our own choice. নেক্সট কোয়েশ্চেন কোম্পানি থেকে। আগেই কোম্পানি থেকে আমরা 5 মার্কসের একটা কোয়েশ্চেন করব, তার মানে we will get 5 মার্কসের দুটো কোয়েশ্চেন, out of which we will have to attempt any one. দেখো, এটা কোম্পানি লিমিটেড কোম্পানি দিয়েছে, issued 15,000 equity shares of ₹10 each at a premium of ₹2 per share payable as follows. মানে 10 টাকার উপরে 2 টাকা কিন্তু প্রিমিয়াম রয়েছে। অ্যাপ্লিকেশনে 4 টাকা আছে, allotment-এ 5 টাকা আছে, which includes premium of ₹2, মানে allotment-এ 3 টাকা plus 2 টাকা, that is 5 rupees, and on call ₹3. Applications were received for 60,000 share. কোম্পানি কিন্তু 50,000টা শেয়ারই শুধু ইস্যু করতে পারে, কিন্তু অ্যাপ্লিকেশনস কিন্তু বেশি এসেছে আমাদের কাছে। The excess application money being adjusted against allotment. আমরা এরকম কিন্তু আগেও অঙ্কগুলো তোমরা করেছো প্র্যাকটিস, যেখানে নাকি excess application money is being refunded। আমরা excess application money রিফান্ড করলে কি করি, ওটাকে ব্যাংকের থ্রু ওদেরকে ফেরত দিয়ে দিই, রিফান্ডেড উইথ আ লেটার অফ রিগ্রেট বলে আমরা এরকম ভাবে রিফান্ড করে দিই। কিন্তু এখানে কি বলছে, এখানে বলছে আমরা এক্সেস অ্যাপ্লিকেশন মানে যেটা পেয়েছি ওটা কিন্তু আমরা রিফান্ড করছি। তাহলে আমরা কি করছি, ওটাকে আমরা অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি। All money was duly received except one holder holding 700 shares who failed to pay the money due on allotment and call. Those shares were forfeited subsequently. But কোয়েশ্চেনে কিন্তু বলে দিয়েছে নারেশন নট রিকোয়ার্ড। যেহেতু বলে দিয়েছে নারেশন নট রিকোয়ার্ড, আমরা নারেশন দেব না। কিন্তু যদি এটা মেনশন না থাকতো, যেমন আমরা আমাদের পার্ট 1 এ একবার করেছি, যে যেখানে নাকি আমাদের একটা ফরফিচার ছিল, রিইস্যু ছিল এন্ড ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করেছি, ওখানে কিন্তু ইট ওয়াজ নট মেনশন। তাহলে কিন্তু না মেনশন থাকলে না, ওখানে তোমাদেরকে বলেছে যে আমাদের কিন্তু নারেশন দিতে হবে, বিকজ জার্নাল এন্ট্রি উইদাউট আ নারেশন ওটাকে কিন্তু পুরো মার্কস দেওয়া যায় না। তো ফার্স্ট আমরা শুরু করছি উইথ ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন স্টেজ। ব্যাংক অ্যাকাউন্ট অফ ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন, দেখো অ্যামাউন্টটা কত হচ্ছে 2,40,000। Why 2,40,000? Because 60,000 shares multiplied by ₹4 per share. তো এটা আসছে 60,000 shares, আমরা যেটা আমরা রিসিভ করেছিলাম 60,000 shares এর জন্য, multiplied by ₹4 per share comes to 2,40,000. এবার শেয়ার অ্যাপ্লিকেশনটাকে আমরা শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার জেনারেলি আমরা শেয়ার অ্যাপ্লিকেশন টু শেয়ার ক্যাপিটাল করে ছেড়ে দিই,
রিফান্ড হলে ব্যাংক করে ফেলি, বাট সিন্স এখানে বলেছে অ্যাডজাস্টেড টুয়ার্ডস অ্যালটমেন্ট, আমরা টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্টে ট্রান্সফার করব। না, এই যে 60,000 শেয়ারস আমরা পেয়েছিলাম, আমরা ক্যাপিটাল টু 60,000 শেয়ারস এর টাকা ঢোকাতে পারবো না, আমাদের তো ক্যাপিটালে 50,000 শেয়ারস এরই টাকা ঢোকাতে হবে, বিকজ দ্য কোম্পানি ইজ ইস্যুইং অনলি 50,000 শেয়ারস। 50,000 ইনটু 4, 2 লাখ আমি পাঠিয়ে দিলাম। এবার আমি এখানে অ্যাপ্লিকেশনে কিন্তু ক্রেডিট করেছি 2,40,000, তো আমাকে শেয়ার অ্যাপ্লিকেশনে ডেবিটও করতে হবে 2,40,000। 2,40,000 এর মধ্যে 2 লাখ ইজ বিন ট্রান্সফার্ড টু মাই শেয়ার ক্যাপিটাল, বাকি থাকছে 40,000। দিস 40,000 will be adjusted towards allotment, to equity share allotment আমি 40,000 ট্রান্সফার করে দিলাম। এবার ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট আমাদের অ্যাপ্লিকেশন স্টেজে দুটো জার্নাল ছিল, আমরা পাস করে দিয়েছি। এবার ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। এবার ইকুইটি শেয়ার অ্যালটমেন্টে কিন্তু দেখো ইকুইটি শেয়ার অ্যালটমেন্টে কিন্তু দেখো আমরা 50,000 শেয়ারস দিয়েই সব কাজ এবার থেকে করব, আর 60,000 টাকে কিন্তু মনে রাখবো না, বিকজ 60,000 এর যে 10,000 এক্সট্রা ছিল আমরা অ্যালটমেন্টে অলরেডি অ্যাডজাস্ট করে দিয়েছি। 50,000 মাল্টিপ্লাইড বাই 5 রুপিস ছিল আমার allotment, which includes rupees 2 for premium. And equity share capital এ গেল 50,000 shares multiplied by 3 rupees for capital and 50,000 multiplied by 2 rupees for securities premium. তাহলে securities premium reserve এ আমি 1 লাখ টাকা পাঠিয়ে দিলাম, আর share capital এ আমি 1,50,000 পাঠিয়ে দিলাম। Now comes আমার allotment এ 2.5 লাখ টাকা ছিল, কিন্তু আমি যেহেতু adjusted towards allotment 40,000 করে দিয়েছিলাম, তার মানে it comes, দেখো আমরা এখানে কি পাস করেছিলাম, এখানে 40,000 রুপিস আমরা কিন্তু adjusted towards allotment করে দিয়েছিলাম। তাহলে এখানে আমাদের কি আসবে, আমাদের কিন্তু এই যে 2.5 লাখ টাকা আমরা এখানে দিয়েছি, এই 2.5 লাখ টাকাটা কিন্তু আমাদের আর এখানে ক্রেডিট আমরা করব না। কেন আমরা ক্রেডিট করব না? বিকজ 40,000 has already been adjusted, আমরা ওখানে অলরেডি ক্রেডিট করে দিয়েছি। So 2,50,000 minus 40,000 comes to my 2,10,000. ঠিক বলছি তো ম্যাডাম? ওকে, এবার নাও ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার। এবার দেখো এখানে অঙ্কটায় বলেছে except one shareholder holding 700 shares who failed to pay the money due on allotment and call. এবার allotment-এ আমরা আগেই দেখলাম এই কথাটাও বলা আছে যে excess application money has been adjusted against allotment। তার মানে এই যে excess application এর টাকা 10,000টা শেয়ারের উপরে যে 4 টাকা করে মানে 40,000 রুপিস যে পাওয়া গেছে, সেই 40,000 কিন্তু অ্যাডজাস্টেড হয়ে গেছে এগেইনস্ট অ্যালটমেন্ট, যেটা আমরা অলরেডি রেখে নিলাম যে ইকুইটি শেয়ার অ্যালটমেন্টে 40,000 এসেছে। তাহলে এই 40,000টা যে অ্যালটমেন্টের সঙ্গে যে অ্যাডজাস্ট হয়েছে, তাহলে অবভিয়াসলি শেয়ার হোল্ডাররা মানে দ্য পার্সন হু ইজ হোল্ডিং 700 শেয়ার্স ওই 40,000 এর কিছু টাকা সেও দিয়েছে। তাহলে যখন তার কলসিন এরিয়ার হচ্ছে, তার পুরো টাকাটা নিশ্চয়ই কলসিন এরিয়ার হবে না, বিকজ সে আগে কিছু টাকা দিয়ে দিয়েছে। তাহলে সেটা যে কত টাকা দিয়েছে, কতটা অ্যামাউন্ট সে অ্যাকচুয়ালি দিয়েছে এবং কতটা অ্যামাউন্ট সে অ্যাকচুয়ালি দিতে পারেনি, সেইটার একটা ক্যালকুলেশন খুব ইম্পর্টেন্ট। কিভাবে সেই ক্যালকুলেশনটা করব? আমরা প্রথমেই দেখে নেব যে এক্সেস অ্যাপ্লিকেশন মানে কতটা অ্যাডজাস্ট হয়েছে। 2,40,000 minus 2 lakh মানে 40,000, এটা আমরা আগেও দেখেছি, ইট ইজ অলরেডি বিন এস্টাবলিশড। তাহলে এই 40,000টা টোটাল অ্যাডজাস্টেড হয়েছে, তার মানে পার শেয়ার অ্যাডজাস্টমেন্ট কি করে আমরা বার করব? পার শেয়ার অ্যাডজাস্টমেন্ট বার করব যে অ্যামাউন্টটা মানে এক্সেস অ্যাপ্লিকেশন যেটা অ্যাডজাস্ট করা হয়েছে ডিভাইডেড বাই দ্য টোটাল নাম্বার অফ শেয়ারস অ্যালটেড। এক্সেস মানে যেটা অ্যাডজাস্ট মানে 40,000 divided by the number of shares allotted, কত shares allot করেছিলাম? 50,000। এই 40,000 divided by মানে 40,000টা সব 50,000 এর উপরে পুরো একদম প্রপোর্শনাল ভাবে সেটা শেয়ার হয়ে গেল। তাহলে সেই যে শেয়ার হয়ে যাওয়া মানে পার শেয়ারের তার অ্যাডজাস্টমেন্টটা কত আসবে? এই অ্যাডজাস্টমেন্টটা আসছে 0.80 রুপিস। তার মানে প্রত্যেকে কিন্তু 0.80 রুপিস অলরেডি দিয়ে ফেলছে।
তাহলে এই যে 700 শেয়ার্স এর জন্য যে অ্যালটমেন্টের টাকাটা দিতে পারলো না, সে কি পুরো 5 টাকা দিতে পারলো না? না, সে 80 পয়সা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। তাহলে সে কত দিতে পারলো না? সে দিতে পারলো না 5 মাইনাস 0.80, মানে 4.20, মানে 4 টাকা 20 পয়সা সে দিতে পারি। 80 পয়সা তোমার অলরেডি অ্যাডজাস্ট হয়ে গেছে, তাহলে সেটা ধরবো কেন? সেটা অবভিয়াসলি ধরবো না। তাহলে তার 5 মাইনাস 0.80 মানে 4.20, এটা হচ্ছে 4.20 ইন্টু 700 করলে কত আসে? 2940. This is the actual arrear on allotment. Otherwise আমরা কি করতাম? 700 ইন্টু ₹5 ডাইরেক্টলি করে দিতাম, করে দিয়ে কত হতো আমাদের? 3500 হয়ে যেত। কিন্তু সে তো 0.80 দিয়ে দিয়েছে অলরেডি, তাহলে সেই টাকাটা আবার কেন? কোম্পানি কখনো এক্সেস টাকা চাইতেই পারে না শেয়ারহোল্ডারের কাছ থেকে। তাহলে সেই জন্য ওই 80টা আমরা বাদ দিয়ে যে টাকাটা অ্যাকচুয়ালি ডিউ সেই টাকাটাই কিন্তু ধরা হবে। সো লেট আস সি, তাই যদি হয় তাহলে 2940 যদি হয় তাহলে অবভিয়াসলি বাকি টাকাটা নিশ্চয়ই পেয়েছে। তাহলে 2,10,000 থেকে 2940 যদি বাদ দেওয়া যায় তাহলে এটা হবে, ইনফ্যাক্ট আমরা যদি এটা ক্যালকুলেট করি যে টোটাল তো 50,000 ছিল, তার মানে 49,300 শেয়ার্স 700 শেয়ারদের জন্য দেয়নি, এটা হচ্ছে 700 শেয়ার্স ছিল। তাহলে এইটা ইন্টু 4.20 যদি করা হয়, then this will come as the answer. এটা ক্যালকুলেশন করলে তখন সেটাই বেরোবে। ঠিক আছে, তার মানে বাকিরা সেই 4 টাকা 20 পয়সা করেই দিয়েছে। কিন্তু নেক্সট কল মানি ডিউ হলো। কল মানি ডিউ করা মানে কি? ইকুইটি শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, মানে 50,000 ইন্টু ₹3। ঠিক আছে, সেখানেও টাকা দেয়নি। এখানে কত টাকা হবে? 700 ইন্টু ₹3 মানে 2,100। এখানে তো কোনো ব্যাপার নেই, এটা তো অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট হয়েছিল, বলেন তো কলের সঙ্গে অ্যাডজাস্ট হয়েছে, সেটা এখানে ₹3 করেই হবে। And finally, the company decided to forfeit the shares. যে টাকা পাওয়া যায়নি তার উপরে সেটা ফরফিট করে নিয়েছে। চলো সব বাজেয়াপ্ত করে নিই। প্রচুর নোটিশ দেওয়া হয়েছে, সে আর কিছুই দেয়নি, তাহলে ফরফিট করে না। এখানে যখন আমরা ফরফিট করছি, দেখো আবার কিন্তু সেম প্রিন্সিপাল। কি করব? কতটা টাকা কল করা হয়েছে? অ্যাপ্লিকেশন হয়েছে, অ্যালটমেন্ট হয়েছে, কল হয়েছে, তার মানে পুরো 10 টাকাই হয়েছে। তাহলে সেক্ষেত্রে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট হবে পুরো 10 টাকা, 700 ইন্টু 10। এই যে 700 এর উপরে কিন্তু অ্যালটমেন্টের সময় প্রিমিয়ামের টাকা পাওয়া যায়নি। 2 টাকা তো প্রিমিয়াম ছিল, তাহলে 2 টাকা পাওয়া যায়নি ধরে নেব। তাহলে সেক্ষেত্রে এইটা হবে 700 ইন্টু ₹2। সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট তখনই ডেবিট হবে when the amount is not received. প্রিমিয়াম থাকলেই সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ ডেবিট হয় না। কিন্তু সিকিউরিটিজ প্রিমিয়াম ডেবিট হওয়ার মানে কি? আমি ওটা ক্রেডিট করে দিয়েছিলাম কিন্তু ওর কাছ থেকে টাকাটা পাইনি, তো ক্যান্সেল করে দিতে হবে, তাহলে আবার ওটাকে ডেবিট করে ক্যান্সেল করে দিলাম। 2 কলসিন এরিয়ার আমরা অলরেডি দেখেছি 4.20 অ্যালটমেন্টে পাইনি আর 3 কলে পাইনি, টোটাল 5040, মানে ওই 2940 ছিল, 2940 প্লাস তার সঙ্গে 2100, এইটা হচ্ছে টোটাল কলসিন এরিয়া। আর শেয়ার ফরফিচারে কি আসে? অ্যামাউন্ট অ্যাকচুয়ালি রিসিভড। তাহলে অ্যামাউন্ট অ্যাকচুয়ালি রিসিভড মানে এই 4 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশনে পেয়েছে, আর এইটা পেয়েছে অ্যাপ্লিকেশনের টাকাটা অ্যালটমেন্টে যেটা অ্যাডজাস্ট হয়েছে, তার আর কিছু তো পায়নি, কেন ও অ্যালটমেন্টেরও টাকা দেয়নি, কলেরও টাকা দেয়নি। তার মানে ও অ্যাপ্লিকেশনের 4 টাকা পেয়েছে, আর ওই যে এক্সেস অ্যাপ্লিকেশন মানি যেটা অ্যাডজাস্ট হয়েছে তার 80 পয়সা, এইটাই কিন্তু কোম্পানি পেয়েছে। সুতরাং
700 into 4.80 share for future যাবে, which is 3360. ক্লিয়ার? এটা থেকে এটা মাইনাস করলেও পাওয়া যায়, কিন্তু ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য লজিক। কারণ এর পরে যদি কোনো সময় এর থেকে হঠাৎ করে এই কটা শেয়ার রিইস্যু করা হয়েছে বলে হয়, তখন তুমি বার করবে কি করে? সো দিস ইজ দ্য ওয়ে। আচ্ছা, নেক্সট কোম্পানির আরেকটা, যেটা একটা থিওরি আছে, to explain in brief the subdivision of share capital of a public limited company. সাবডিভিশন অফ শেয়ার ক্যাপিটাল, এইটা কিন্তু একটা 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন মানে কিন্তু তোমাকে পুরো এক্সপ্লেন করতে হবে হোয়াট ইজ দ্য সাবডিভিশন অ্যান্ড হোয়াট ডাজ ইচ সাবডিভিশন মিন। তার এক্সপ্লেনেশনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সবার প্রথমে একটা কোম্পানি যখন ফর্ম করে, যখন সে রেজিস্ট্রেশন জন্য সে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সে সে যখন অ্যাপ্লিকেশন করছে, তাকে যে ডিক্লারেশন গুলো দিতে হয়, সেই ডিক্লারেশনের মধ্যে কিন্তু একটা হচ্ছে যে সে কত ক্যাপিটাল নিয়ে সে বিজনেসটা শুরু করবে। তাহলে সেই যে ক্যাপিটালটা which is mentioned at the time of registration and it is clearly indicated in the memorandum of association of the company, এটাকে বলা হয় authorized capital or registered capital or nominal capital. এই যে অথরাইজড ক্যাপিটাল অর রেজিস্টার্ড ক্যাপিটাল অর নমিনাল ক্যাপিটাল, এটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট যে একটা কোম্পানি ইস্যু করতে পারে। এর বেশি কিন্তু কোম্পানি ইস্যু করতে পারে না। মানে পারে না একেবারে তা নয়, পারে, কিন্তু কখন পারবে তাকে কিন্তু পুরো মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশনটাকে চেঞ্জ করে ফেলতে হবে, অল্টারেশন করতে হবে। and it is very difficult to alter a memorandum of association because হঠাৎ করে মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন চেঞ্জ করে নেব, এটা হয় না। মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন ইজ লাইক আ কনস্টিটিউশন অফ আ কোম্পানি। আমাদের দেশের কনস্টিটিউশন কি বললেই যখন তখন চেঞ্জ করা যায় না, তার জন্য অনেক প্রসিডিয়ার থাকে, প্রচুর লিগাল প্রসেস থাকে। সেম ওয়েতে একটা কোম্পানির মেমোরান্ডাম চেঞ্জ করার জন্য কিন্তু অনেক লিগাল প্রসেস থাকে, সেই জন্য এটা চট করে করে। সো অথরাইজড ক্যাপিটাল ইজ কনসিডার্ড টু বি দ্য ম্যাক্সিমাম ক্যাপিটাল দ্যাট আ কোম্পানি ক্যান ইস্যু। এই অথরাইজড ক্যাপিটালের মধ্যে যে পার্টটা ইস্যু করা হয়েছে, এই ইস্যুটা পাবলিক ইস্যু হতে পারে, অথবা প্রাইভেট প্লেসমেন্ট হতে পারে, অথবা ইস্যুড ফর কনসিডারেশন আদার দ্যান ক্যাশ হতে পারে। মোটামুটি ভাবে কোম্পানি অন্যকে বিক্রি করেছে, এটাই হচ্ছে ইস্যুড ক্যাপিটাল। ইস্যুড ক্যাপিটালের মধ্যে হয়তো অনেকে সেই শেয়ারগুলো কিনলো না, যদি না কেনে তাহলে যেটুকু কিনেছে সেটা হচ্ছে সাবস্ক্রাইব ক্যাপিটাল। তার মানে অথরাইজড ক্যাপিটালের একটা পার্ট কিন্তু আনইস্যুড হতে পারে, ইস্যুড ক্যাপিটালের একটা পার্ট আনসাবস্ক্রাইব হতে পারে যখন আন্ডার সাবস্ক্রিপশন হয়। এবার এই সাবস্ক্রাইব ক্যাপিটালের খানিকটা পোর্শন কলড আপ, মানে এটা কলড আপটা কখনই হবে যখন ইনস্টলমেন্ট পেমেন্ট হয়। সুতরাং ফাইনাল কলটা ডাকা হলো না, কল করা হলো না, তাহলে সেইটা হচ্ছে কলড আপ ক্যাপিটাল হবে। এবং যে অ্যামাউন্টটা ডাকা হয়নি, মানে ধরো আনকল্ড যে পার্টটা 2 টাকা, ধরো ফাইনাল কলটা ডাকা হয়নি, সেটাকে বলা হয় আনকল্ড ক্যাপিটাল। এই কলড আপ ক্যাপিটালের মধ্যে যে অ্যামাউন্টটা অ্যাকচুয়ালি পেমেন্টটা পেয়েছে কোম্পানি, সেটা হচ্ছে পেড আপ ক্যাপিটাল। সুতরাং কলস ইন এরিয়ার ইজ আ পার্ট অফ কলড আপ ক্যাপিটাল, মানে কলড আপ ক্যাপিটাল মাইনাস পেড আপ ক্যাপিটাল কলস ইন এরিয়ার হবে, বা কলড আপ ক্যাপিটাল মাইনাস কলস ইন এরিয়ার হচ্ছে পেড আপ ক্যাপিটাল। আর আনকল্ড ক্যাপিটাল যদি থাকে, যে এমন পার্ট, সেই আনকল্ড ক্যাপিটালের একটা পার্ট ধরো এমন, সেটা তার কোম্পানিতে পরিষ্কার করে লেখা আছে যে that part of uncalled capital will only be called when the company goes into liquidation. কোম্পানি বন্ধ না হয়ে গেলে ওই টাকাটা শেয়ার হোল্ডারদের কাছ থেকে চাওয়া হবে না, সেইটাকে বলা হয় রিজার্ভ ক্যাপিটাল। মাইন্ড ইউ, রিজার্ভ ক্যাপিটাল and capital reserve are not the same. Capital reserve is a profit, capital profit. Capital reserve is reserve, reserve capital is capital. ক্যাপিটাল আর রিজার্ভ কিন্তু এক নয়। রিজার্ভ হচ্ছে প্রফিট, ক্যাপিটাল হচ্ছে ইজ আ পার্ট অফ দ্য শেয়ার ক্যাপিটাল। এইটা এখন 2013
13-এ যখন ডিসক্লোজ করা হয় তখন এই ডিসক্লোজারটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে। আগে 1956-এ যেভাবে ডিসক্লোজ করা হতো, যেভাবে দেখিয়েছি সেভাবে, ওরকম ভাবে কিন্তু এখন আর ডিসক্লোজ করা হয় না। এখন কিন্তু ব্যালেন্স শিটে শুধু লেখা থাকে যে ইকুইটিস এন্ড লায়াবিলিটিস এর আন্ডারে প্রথমটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল, এবং এই শেয়ার ক্যাপিটালের ভাগটা সেটার কিন্তু একটা নোটস টু অ্যাকাউন্টস করে দেওয়া হয়। এই হচ্ছে নোট, এবং এই নোটস টু অ্যাকাউন্টস এর মধ্যে থাকবে অথরাইজড ক্যাপিটাল। অথরাইজড ক্যাপিটালে ইকুইটি শেয়ার থাকতে পারে, প্রেফারেন্স শেয়ার থাকতে পারে, পুরো এখানে ক্লোজ হয়ে গেল। তারপরে তার মধ্যে ইস্যুড ক্যাপিটাল, ইস্যুড ক্যাপিটালে কত ইকুইটি শেয়ার ইস্যু করা হয়েছে, কত প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল ইস্যু করা হয়েছে, ক্লোজ। তারপরে সাবস্ক্রাইব ক্যাপিটাল, সাবস্ক্রাইব ক্যাপিটালের কোন পার্টটা পেড আপ ক্যাপিটাল আর কোন পার্টটা পেড মানে সাবস্ক্রাইব পেড করেনি, পেড আপ করেনি, তার মানে হচ্ছে কলস ইন এরিয়ার আছে, এই ডিমার্কেশনটা লিখতে হবে। এবং ফাইনালি এখানে এই যে ফরফিটেড শেয়ারস, হোয়াট ইজ মেন্ট, এখানে ফরফিটেড শেয়ারস কেন আসে? ফরফিটেড শেয়ারস আসে মানে হচ্ছে যে শেয়ারটা বিক্রি করে দিয়েছিল সেই শেয়ারটা তো কোম্পানি আবার ফেরত নিয়ে নেবে, সেই জন্য এখানে ফরফিটেড শেয়ারস আলাদা করে ডিসক্লোজ করতে হয়। এই ডিসক্লোজারটা দেখানো হলো এখানে জাস্ট টু গিভ ইউ অ্যান এক্সাম্পল, এবং ডিসক্লোজারটা কিন্তু সিলেবাসে আছে। পুরো 5 নম্বরের প্রশ্ন যদি আসে তাহলে এই ডিসক্লোজারটা যতটা সম্ভব একটু দেখিয়ে দিলে কিন্তু ভালো হয়, কেননা শুধুমাত্র হোয়াট ইজ অথরাইজ ক্যাপিটাল, হোয়াট ইজ ইস্যুড ক্যাপিটাল অ্যান্ড সাবস্ক্রাইব ক্যাপিটাল লিখে দিলে আর ওইটুকুনি একটা 5 নম্বরের প্রশ্ন কিন্তু ওটা উত্তর হতে পারে না। সেই জন্য একটু ডিসক্লোজারটা যদি অল্প করেও, যদি এত এত ডিটেলসও যদি নাও হয়, তাহলে জাস্ট অথরাইজড, ইস্যুড, সাবস্ক্রাইব, পেড আপ বলে লিখলেও হবে। এরপরের কোয়েশ্চেনে আমরা চলে আসছি। নেক্সট লাস্ট কোয়েশ্চেন অফ দ্য হোল সিলেবাস, 7 কোয়েশ্চেন নাম্বার 7, এটা কিন্তু আমাদের ক্যাশ ফ্লো থেকে আসছে। ক্যাশ ফ্লোর মধ্যে अगेन আমরা 5 মার্কসের একটা কোয়েশ্চেন করব। তো এই 5 মার্কসের কোয়েশ্চেনে আমরা দুটো অপশন পাবো। The first one is from the following information prepare a cash flow statement of Zeus Limited for the year ended 31st December 2025. এবার দেখো এইটা একটা আমাদের ব্যালেন্স শিট দেওয়া রয়েছে। ব্যালেন্স শিটে একটু আগে তোমাদেরকে ম্যাম বলেছে যে আমাদের যে নতুন ফরম্যাটের যে 2013 এর ব্যালেন্স শিট, এখানে কিন্তু আমাদের ডিটেইলিং বেশি থাকে না, বাকি ডিটেইল গুলো কিন্তু আমাদের নোটস টু অ্যাকাউন্টে পাই আমরা। এখানে দেখো ইকুইটিজ এন্ড লায়াবিলিটিজ এ আছে দুটো বছরের ব্যালেন্স শিটের ভ্যালু দেওয়া রয়েছে, একটা 31/12/25 আর 31/12/24। এবার এখানে শেয়ার হোল্ডার্স ফান্ডে ইউ উইল ফাইন্ড শেয়ার ক্যাপিটাল দেওয়া রয়েছে 25 lakh and 20 lakh, and reserves and surplus এর নোট 1, মানে আমরা নোটস অ্যাকাউন্টে কিন্তু এটার কিছু ডিটেইল পাবো। এদেরও ভ্যালু দেওয়া রয়েছে 12 lakh and 8 lakh। নন কারেন্ট লায়াবিলিটিজ আমাদের কাছে আছে 9% ডিবেঞ্চার, মাইন্ড ইউ 9% ডিবেঞ্চার মানে কি, মানে দেখো ডিবেঞ্চারস এর কিন্তু দুটোই সেম ভ্যালু রয়েছে, কিন্তু এই যে 9% এই টার্মটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। পরে আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো কি মাথায় রাখতে বলেছিলাম। দেন কারেন্ট লায়াবিলিটিজ ট্রেড পেয়েবলস আছে 5 lakh 10, 5 lakh 30, and short term provisions proposed dividend। এই কনটেক্সটে একটা কথা বলি, প্রপোজড ডিভিডেন্ড মানে কি বলতো, যে কোম্পানি, তোমরা জানো হোয়াট ইজ ডিভিডেন্ড, ডিভিডেন্ড মানে কি, কোম্পানি যেটাকে নাকি আউট অফ দ্য প্রফিটের একটা পোরশন যেটা নাকি শেয়ার হোল্ডার্সদেরকে ডিস্ট্রিবিউট করে। এবার আমি চাইলাম আমি আমার প্রফিটের পার্টটা দিয়ে দিলাম, তাহলে কিন্তু হয় না, আগে কিন্তু ব্যাপারটাকে প্রপোজ করতে হয়, প্রপোজ ডিভিডেন্ডটাকে ডিক্লেয়ার করতে হয়, তারপরের বছর কিন্তু ওটাকে পেমেন্ট করা যায়। তার মানে কি, এই যে 25 এর যে এই যে প্রভিশন প্রপোজ ডিভিডেন্ড আমি দেখতে পাচ্ছি, এইটা কিন্তু এই বছরে পেমেন্ট হচ্ছে না, পরের বছরে পেমেন্ট হবে, বিকজ এই বছরে ডিক্লেয়ার করা হয়েছে। তার ইট মিনস আগের বছর যেটা ডিক্লেয়ার করেছিল তাহলে সেটার পেমেন্টটা কিন্তু এই কারেন্ট ইয়ারে হবে, এটা সবসময় মাথায় রাখবে। নেক্সট অ্যাসেটস এর পার্টে আসি। নন কারেন্ট অ্যাসেটস এ দেখো আমাদের ফিক্সড অ্যাসেটস, ট্যানজিবল দেওয়া রয়েছে, ইনট্যানজিবল দেওয়া রয়েছে, আর গুডউইল দেওয়া রয়েছে 5 lakh and 6 lakh। अगेन কারেন্ট অ্যাসেটস এ ইনভেন্টরিজ আছে, ট্রেড রিসিভেবলস আছে, এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস দেওয়া রয়েছে। এবার চলে আসছে রিজার্ভস এন্ড সারপ্লাস। রিজার্ভস এন্ড সারপ্লাস এর নোট 1 ছিল। রিজার্ভস এন্ড সারপ্লাস এ দেখো জেনারেল রিজার্ভ 70,000 3 লাখ, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট
6,30,000 এবং 9 লাখ। তো 6,30,000 এবং 9 লাখ ইট মিনস আমাদের এবছরের কারেন্ট প্রফিটটা কত আমরা দুটো মাইনাস করলে বের করে নিতে পারবো। আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হবে, মানে তিনটে পার্টে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করা হয়, একটা অপারেটিং অ্যাক্টিভিটিস, একটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এন্ড একটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। লেট আস স্টার্ট উইথ অপারেটিং অ্যাক্টিভিটিস ফার্স্ট। নেট প্রফিট বিফোর ট্যাক্স এন্ড এক্সট্রাঅর্ডিনারি আইটেমস আমরা জানি 2,70,000, 9 লাখ মাইনাস 6,30,000, তো 2,70,000 পেয়ে গেলাম। এবার আমাদের অ্যাডজাস্টমেন্টস কিছু করতে হবে। জেনারেল রিজার্ভে দেখো ট্রান্সফার করেছি 1,30,000, একটুখানি পিছিয়ে যাই, জেনারেল রিজার্ভটা দেখতে পাবো তাহলে। দেখো জেনারেল রিজার্ভ 3 লাখ মাইনাস 1,70,000 মানে 1,30,000, তাই জন্য 1,30,000 চলে এসেছে। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার্স মনে রাখতে বলেছিলাম, আছে মনে? 9% ডিবেঞ্চার, রিমেম্বার 9% ডিবেঞ্চার। তো দেখো এবার 9% ডিবেঞ্চার আমরা দেখবো যে 9% ডিবেঞ্চার 4 লাখের উপর 9% ডিবেঞ্চারের ইন্টারেস্টটা আমরা যখন ক্যালকুলেশন করছি তো আমরা দেখতে পাচ্ছি 9% যখন ক্যালকুলেট করি 4 লাখের উপর ইট কামস টু 36,000। প্রপোজ ডিভিডেন্ড আমি তোমাদেরকে মনে করিয়েছিলাম, কিন্তু প্রপোজ ডিভিডেন্ড প্রিভিয়াস ইয়ার কারেন্ট ইয়ার, প্রপোজ ডিভিডেন্ড মানে আমরা কারেন্ট ইয়ারেরটা ডিক্লেয়ার করেছি, যেটা এখন ডিক্লেয়ার করেছি সামনের বছর পাবো। তো প্রপোজ ডিভিডেন্ড 3,90,000 কারেন্ট ইয়ারটা, আর গুডউইল অ্যামর্টাইজেশন আমরা করেছি 1 লাখ টাকা। তো টোটাল ইট বিকামস 6,56,000। এবার তাহলে আমরা 6,56,000 এর সাথে 2,70,000 যখন অ্যাড ব্যাক করছি, নেট অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি? ওয়ার্কিং ক্যাপিটাল মানে কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস আমরা জানি, মানে ডে টু ডে ওয়ার্কিং করার জন্য আমাদের যে পয়সাটা দরকার হয়। তার মানে আমরা এবারে কিন্তু নেক্সট স্টেপে যাব, এখানে আমরা কারেন্ট অ্যাসেটস এন্ড কারেন্ট লায়াবিলিটিস নিয়ে নাড়াচাড়া করব। তো 9,26,000 আমাদের আসলো নেট অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের যেহেতু এটা খুব লিমিটেড একটা স্পেস, সেই জন্য আমরা একসঙ্গে পুরো ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা দেখাতে পারিনি, যার জন্য ব্যালেন্সটা ক্যারি ফরওয়ার্ড বট ফরওয়ার্ড করতে হয়েছে। তোমরা যখন করবে তখন কিন্তু চেষ্টা করবে একটা পাতাতেই পুরোটা শেষ করার। যদি কোনো কারণে একটা পাতায় শেষ না হয় তাহলে এমন একটা জায়গায় শেষ করবে যাতে ব্যালেন্সটা খুব সহজেই পরের পাতায় ক্যারি ফরওয়ার্ড করা যায়। যেমন ধরো নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস করে ওখানে শেষ করে দিলে, অল্প খানিকটা জায়গা আছে, ওটা দরকার নেই। পরের পাতায় চলে গেলে ওই নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসটা ওটাকে ব্রড ফরওয়ার্ড করে তারপরে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফিনান্সিং অ্যাক্টিভিটিস করে আরেকটা পাতায় করে নিল, তাহলে কি আলাদা করে আবার অ্যাডলেস করতে হয় না। এইটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, কেননা তুমি যদি ব্যালেন্স ব্রড ফরওয়ার্ড না করো তাহলে কিন্তু পরের পাতায় তোমার যে ক্যালকুলেশন সেটা কিন্তু ইনকমপ্লিট। একটা ফিগার সেটা দেওয়া নেই, মিসিং ফিগার, তার সঙ্গে তুমি দুটো আরো ফিগার অ্যাড করে যে টোটালটা আনছো সেটা কিন্তু মিলছে না, তাহলে কিন্তু সেক্ষেত্রে ইট গিভস আ ভেরি ইনকমপ্লিট পিকচার। দিস ইজ নট হাউ অ্যাকাউন্টিং ইজ ডান। অ্যাকাউন্টিং যখনই একটা পাতা থেকে আরেকটা পাতায় যাবে তখনই কিন্তু তার ব্যালেন্স ক্যারি ফরওয়ার্ড ব্রড ফরওয়ার্ড করতে হয়। তুমি যদি কোনোদিন তোমরা যদি ব্যাংকের পাসবুক দেখো তাহলে দেখবে ব্যাংকের পাসবুকে এতটা জায়গা থাকা সত্ত্বেও যখন পরের পাতায় নিয়ে যায় তখনই কিন্তু ব্যালেন্স ব্রড ফরওয়ার্ড করেই দেখানো হয়। তো নেক্সট আমরা ব্রড ফরওয়ার্ড করলাম 9,26,000। এবার আমরা অ্যাডজাস্টমেন্টস ফর ওয়ার্কিং ক্যাপিটাল মানে কারেন্ট অ্যাসেটস এন্ড কারেন্ট লায়াবিলিটিস। এবার দেখো ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস এ আমরা দেখবো ইনভেন্টরিজে ইনক্রিজ হয়েছিল 1,10,000 এন্ড ট্রেড রিসিভেবলস ছিল 1,80,000, এন্ড ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস এ দেখো ট্রেড পেয়েবলস আমার 20,000 ছিল। টোটাল করলাম 3,10,000 এবং এটাকে মাইনাস করে দিচ্ছি 9,26,000 থেকে। সো উই উইল গেট ক্যাশ ফ্রম অপারেশনস 6,16,000। এর সাথে আমরা কিন্তু আমাদের এই সামে কোনো ইনকাম ট্যাক্স পেমেন্ট করা হয়নি। যদি আমার সামে থাকে আমাকে কিন্তু এটা ইনকাম ট্যাক্স যতটা পেমেন্ট করছি অ্যাকচুয়াল পেমেন্টটা আমাকে এখান থেকে ডিডাক্ট করতে হবে, বাট সিন্স আমাদের এই সামে কোনো ইনকাম ট্যাক্স পেড নেই, my net cash flow from operating activities comes to 6,16,000. এবার অপারেটিং অ্যাক্টিভিটিজে 6,16,000 ব্রড ফরওয়ার্ড করে নিয়েছি আমরা। আমি তোমাদেরকে বলেছি যখন পেজ আমরা নেক্সট পেজে যাই ব্রড ফরওয়ার্ড বা ক্যারি ফরওয়ার্ড কিন্তু করতে হয়।
এবার ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এ কিন্তু আমরা বেসিক্যালি নন কারেন্ট অ্যাসেটস নিয়ে কাজ কারবার করি। এখন ক্যাশ সেল অফ নন কারেন্ট অ্যাসেটস আমাদের এই সামে কিচ্ছু নেই, তো ওখানে কোনো ভ্যালু পাচ্ছি না। ক্যাশ পারচেজ অফ নন কারেন্ট অ্যাসেটস আমরা এটা পাচ্ছি 6,30,000। তো 6,30,000টাকে আমরা 6,16,000 থেকে ডিডাক্ট করব, তাহলে নেট ক্যাশ ফ্লোস ইউজড ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস মাইনাস 6,30,000 পেলাম। এবার ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস যখনই করবে মাথায় রাখবে ব্যালেন্স শিটের মধ্যে আমাদের তো তিনটে পার্টে আমরা করছি। অপারেটিং মানে ওয়ার্কিং ক্যাপিটালের একটা পার্ট পাচ্ছি বা কিছু ফিক্সড অ্যাসেটস এর পার্ট পাই। যখন আমরা ইনভেস্টিং এ যাচ্ছি, ইনভেস্টিং এ মোস্টলি আমাদের কিন্তু ফিক্সড অ্যাসেটস এর কিছু মানে নন ট্যানজিবল ইনট্যানজিবল যে আমাদের অ্যাসেটস গুলো আছে সেই ইনট্যানজিবল অ্যাসেটস দিয়ে আমাদের বা নন কারেন্ট অ্যাসেটস দিয়ে আমাদের কিছু কাজ করতে হয়। নন কারেন্ট অ্যাসেটস দিয়ে কাজ করলাম, লাইক কারেন্ট নন কারেন্ট অ্যাসেটস কিছু সেল হলো বা কিছু পারচেজ হলো। এবার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস কিন্তু আমাদের বেসিক্যালি ক্যাপিটালের পোর্শনটায় চলে আসবো আমরা। মানে দেখো ইকুইটি শেয়ারস এ চলে আসছি, ডিবেঞ্চার্স পাচ্ছি, ডিভিডেন্ড পাচ্ছি, অল রিলেটেড টু দ্য লায়াবিলিটিস পোর্শন। ইস্যু অফ ইকুইটি শেয়ারস 5 লাখ পেয়েছি। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার্স অলরেডি পেড 36,000, 9% ক্যালকুলেট করেছিলাম, এটাকে ডিডাক্ট করে দিচ্ছি। আর কিছু ডিভিডেন্ড পে করেছি। ডিভিডেন্ড প্রপোজ ডিভিডেন্ড দুটো পার্টে ছিল, একটা 2,70,000 ছিল আর একটা 3,30,000 ছিল। 2,70,000টা যেহেতু প্রিভিয়াস ইয়ারে আমি কল করেছিলাম, এই বছর আমি কিন্তু এটা পেমেন্ট করলাম, তাহলে 2,70,000 প্লাস 36 and 5 lakh total comes to 1,94,000। এবার নেট ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস পাচ্ছি 1,94,000। আর এটা হবে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এটা ফাইন্যান্সিং হবে। তো অপারেটিং পেয়েছিলাম 6,16,000, ইনভেস্টিং পেলাম -6,30,000 and financing পেলাম 1,94,000। টোটাল নেট ইনক্রিজ ইন ক্যাশ and cash equivalents আমি পেলাম 1,80,000। হাউ 6,16,000 plus 1,94,000 minus 6,30,000 it comes to 1,80,000। এবার আমরা যদি আমাদের ব্যালেন্স শিটে যাই, you will find আমাদের ওপেনিং ব্যালেন্স শিটে কিন্তু অ্যামাউন্ট ছিল 1,00,000 টাকা। 1,80,000 plus 1,00,000 comes to my 2,80,000। কি করে চেক করবো যে আমাদের অ্যানসার ঠিক আছে কিনা? Go to your balance sheet, closing balance of cash equivalents। দেখো yes, we are absolutely correct। একদম ঠিক করেছি। তো আমাদের 1,00,000 এর সাথে 1,80,000 অ্যাড করেছিলাম, we will get 2,80,000 মানে 515। কেউ আটকাতে পারবে না আমার 5 এ 5 পাওয়া এখানে। হয়ে গেল তাহলে আমাদের এখানে 2,80,000 অলরেডি চেকড। আচ্ছা, নোট ম্যাম তোমাদেরকে বলেছিল নোট দেওয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট। নোট না দিলে কিন্তু আমরা ওটাকে মানে বোঝাতেও পারছি না এবং সামনের লোক ভাবে তার মানে আমাদের এই নলেজটাই নেই যে এটা অ্যাকচুয়ালি কি হলো। তাই জন্য ইন্টারেস্ট অন ডিবেঞ্চার্স হ্যাজ বিন ক্যালকুলেটেড ফর ফুল ইয়ার, যেহেতু 9% ডিবেঞ্চারের উপর আমরা ফুল ইয়ার ক্যালকুলেট করেছিলাম, নোট দিয়ে দেবো। and the opening balance of proposed dividend তোমাদেরকে বুঝিয়েছিলাম the opening balance of proposed dividend is assumed to be paid this year and the closing balance is dividend proposed in the current year। মানে গত বছরে যেটা প্রপোজ ছিল এই বছরে সেটা পেমেন্ট হলো, এই বছরে যেটা প্রপোজ করলাম সেটা কিন্তু পরের ফাইনান্সিয়াল ইয়ারে পেমেন্টটা করে দিতে হবে। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে অনেক কিছু ধরে নেওয়া যায়। Until and unless you specify what are the assumptions that you have taken, your answer might differ from the answers which the examiner might have gotten. Examiner হয়তো কিছু নিজে অ্যাজাম্পশন করেছেন, সেই অ্যাজাম্পশনের উপরে বেস করে উনি খাতাটা দেখেছেন, তুমি হয়তো তোমার অন্যরকম অ্যাজাম্পশন করেছেন। It is not possible for the examiner to read your mind. মাইন্ড রিড করা যাবে না। এত হাজার হাজার লাখ লাখ ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে, তারা কে কি অ্যাজাম্পশন করেছে, ইট ইজ নট পসিবল ফর দ্য এক্সামিনার টু নো। Until and unless you state these are the assumptions that I have taken,
তোমার কিন্তু আনসারের সঙ্গে যদি এক্সামিনারের আনসার না মেলে তাহলে কিন্তু এক্সামিনার তোমাকে মার্কস দিতে বাধ্য নন। সো বি ভেরি কেয়ারফুল। দ্য মোমেন্ট ইউ গিভ অ্যাজাম্পশনস, দেন you are stating that these are the assumptions that I have made, and according to these assumptions my answer has come as this. As an examiner, we are bound to give you full marks. Please keep this in mind. It is very, very important. বোঝা গেল তাহলে প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু যদি তুমি নিজের থেকে কিছু অ্যাজাম্পশন নিয়ে করেছো, প্লিজ ওটা কিন্তু মেনশন করতে একদম ভুলো না। নেক্সট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন অফ আর মডেল কোয়েশ্চেন পেপার। তোমাদের কোয়েশ্চেন পেপারেও এরকমই একটা লাস্ট কোয়েশ্চেন নিশ্চয়ই আসবে খুব তাড়াতাড়ি, জাস্ট একটু ওয়েট করো। সো 7B কোয়েশ্চেন নাম্বার 1, দ্যাট ইজ দুটো পার্টে আছে, 2 + 3 5 মার্কসের কোয়েশ্চেন ছিল। হোয়াট ডু ইউ মিন বাই ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্স ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। থিওরি কোয়েশ্চেনস কিছু কিছু আমাদের কিন্তু করে যেতে হয়। সো হোয়াট ডু ইউ মিন বাই ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্স। আর সেকেন্ড পার্টে একটা ছোট্ট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস দেওয়া রয়েছে। তো অপারেটিং অ্যাক্টিভিটিস এর জন্য আমাদেরকে কি করতে হবে, কিছু ফিগারস দেওয়া রয়েছে, কারেন্ট ইয়ার অ্যান্ড প্রিভিয়াস ইয়ারের ব্যালেন্স দেওয়া আছে। আচ্ছা, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ক্যাশ ইকুইভ্যালেন্ট কথাটা হচ্ছে নগদ অর্থের সমতুল্য, মানে ইট ইজ অ্যাজ ইফ ইকুয়াল টু ক্যাশ, এক্স্যাক্টলি ক্যাশ নয় কিন্তু তার মতো। ক্যাশ আমরা কি বলতে পারি, আমাদের হাতে যে কারেন্সি নোটস গুলো আছে, কয়েন্স আছে, দিস আর ক্যাশ, দিস আর ক্যাশ ইন হ্যান্ড। বা ধরুন পেটি ক্যাশ আছে ক্যাশ বক্সে, সেটা ইজ কনসিডার টু বি আ পার্ট অফ ক্যাশ। সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা আছে, দ্যাট ইজ আ পার্ট অফ ক্যাশ। কারেন্ট অ্যাকাউন্ট, দ্যাট রানিং অ্যাকাউন্ট যেটা, সেটাতে কোনো ব্যালেন্স থাকলে, দ্যাট ইজ অলসো আ পার্ট অফ ক্যাশ। নাও ব্যাংক ওভারড্রাফট, এখানে অনেক সময় প্রশ্ন আসে এবং দের আর আ লট অফ ডিবেট উইথ রেসপেক্ট টু ব্যাংক ওভারড্রাফট, যে ব্যাংক ওভারড্রাফটটাকে কি কারেন্ট লায়াবিলিটি হিসেবে ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেসে নেওয়া হবে, না ব্যাংক ওভারড্রাফটটাকে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ধরে নেওয়া হবে? না, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান অ্যাকাউন্টিং যে প্রিন্সিপালস গুলো আছে, তার মধ্যে কিন্তু ব্যাংক ওভারড্রাফটটাকে সাধারণভাবে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের পার্টই ধরে নেওয়া হয়, বিকজ ইট ইজ আ নেগেটিভ ব্যালেন্স অফ ব্যাংক। ব্যাংকে যদি আমরা নিই তাহলে ব্যাংক ওভারড্রাফট উইচ ইজ জাস্ট আ নেগেটিভ ব্যালেন্স অফ ব্যাংক কেন নেব না, এইটা ইউজুয়ালি এটার একটা জাস্টিফিকেশন হিসেবে ধরা হয়। না, হোয়াট আর ক্যাশ ইকুইভ্যালেন্স? ক্যাশ ইকুইভ্যালেন্স মানে হচ্ছে যে সমস্ত জিনিসগুলো which are very quickly and rapidly can be converted into cash within a short period of time, usually 3 months. 3 months এর মধ্যে যদি এটা ক্যাশে কনভার্ট করে নেওয়া যায় তাহলে এগুলোকে ক্যাশ ইকুইভ্যালেন্ট বলে। যেমন মার্কেটেবল সিকিউরিটিজ, ট্রেজারি বিলস পড়েছে আমরা, মানি মার্কেট ইনস্ট্রুমেন্টস এর ট্রেজারি বিলস, কমার্শিয়াল পেপার, হ্যাঁ, সার্টিফিকেট অফ ডিপোজিটের কিন্তু অনেক টার্মস আছে, এগুলো সবগুলোরই কিন্তু টার্ম গুলো অনেক হতে পারে। যদি 3 months এর মধ্যে সেই সার্টিফিকেট অফ ডিপোজিট হয় বা কমার্শিয়াল পেপার হয়, তাহলে কিন্তু সেগুলো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট হবে। যদি 1 বছর হয় বা তার বেশি হয়, তখন কিন্তু ওটা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ধরা হয় না। সুতরাং সেটাও, এই টাইম পিরিয়ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইভেন দো উই কনসিডার কারেন্ট অ্যাসেটস 1 বছরের মধ্যে, যেটা এখানে কিন্তু তখন সেটা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট থাকবে না, তখন কিন্তু সেটা কারেন্ট অ্যাসেটস বা শর্ট টার্ম ইনভেস্টমেন্টস হয়ে যাবে। আচ্ছা, নেক্সট তাহলে সেকেন্ড পার্টটায় চলে আসছি, যেখানে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস করতে হবে। অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে সবথেকে প্রথমে নেট প্রফিট নিয়ে নিলাম। নেট প্রফিটটা 1 লাখ। কেন 1 লাখ নিলাম একবার একটু দেখে নিই চলো। এই দেখো, প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে 7 লাখ 20 মাইনাস 6 লাখ 20, তাহলে 6 লাখ 20 থেকে 7 লাখ 20, 1 লাখ চলে আসছে আমাদের নেট প্রফিট। So net profit before tax and extraordinary items 1 লাখ টাকা পেলাম। প্রিলিমিনারি এক্সপেন্সেস সামে দেখবে রিটার্ন অফ করেছি 16,000 টাকা, ডেপ্রিসিয়েশন 20,000 টাকা এন্ড প্রভিশন ফর ট্যাক্সেশন 90,000 টাকা। সো টোটাল 1,26,000 টাকা along with profit added back 2,26,000। এখানে একটা কথা বলবো, ডেপ্রিসিয়েশনটা কিভাবে বার করছি। দেখো,
ডেপ্রিসিয়েশনের জন্য প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন ছিল। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনের ওপেনিং ব্যালেন্স 1,90,000, ক্লোজিং ব্যালেন্স 2,10,000। নিশ্চয়ই বেড়েছে কোনো কারণে। কি করে বাড়বে? আমরা জানি ডেপ্রিসিয়েশন কিন্তু প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনে ট্রান্সফার করা হয়। তাহলে সেই বছরের ডেপ্রিসিয়েশন যখনই ট্রান্সফার করা হলো, প্রভিশনটা বেড়ে গেল। সো 2,10,000 মাইনাস 1,90,000, এইটা হচ্ছে এই বছরের কারেন্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন, সেটা যাবে অ্যাডজাস্টমেন্ট ফর্মে। আরেকটা জিনিস দেখো, প্রভিশন ফর ট্যাক্সেশন আছে, ওপেনিং ব্যালেন্স 80,000, ক্লোজিং ব্যালেন্স 90,000। এখানেও কিন্তু আমরা এটা ধরে নিতে পারি যে ওপেনিং ব্যালেন্সে যেটা ছিল সেটা আমরা এবছর পেমেন্ট করেছি, আর ক্লোজিং ব্যালেন্সে যেটা আছে সেটা এবছরের প্রভিশন। তাহলে এবছরের প্রভিশনটা অ্যাডজাস্টমেন্ট ফরে যাবে, আর আগের বছরের যেটা সেটা আমরা যদি এবছর পেমেন্ট করি তাহলে লেস ইনকাম ট্যাক্স পেড যেখানে, সেইখানে যাবে ওপেনিং ব্যালেন্সটা। তাহলে প্রভিশন ফর ট্যাক্সেশনে 90,000 দিয়েছি, সো টোটাল কামস টু 2,26,000 আমাদের নেট অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। এবার তাহলে কারেন্ট অ্যাসেটস এন্ড কারেন্ট লায়াবিলিটিস দিয়ে দেখি। ইনক্রিজ ইন নন ক্যাশ কারেন্ট অ্যাসেটস দেখো, ডেটার্স এ আসছে 60,000 টাকা, ইনভেন্টরিজ আসছে 90,000 টাকা, এন্ড ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস, মাইন্ড ইউ ইনক্রিজ হয়েছে কারেন্ট লায়াবিলিটিসটা 30,000। So 90 plus 60, 1,50,000, তার থেকে 30 বাদ দিলাম, minus 1,20,000। এবার ক্যাশ ফ্রম অপারেশন 2,26,000 minus 1,20,000 comes to your 1,06,000 টাকা। এবার ইনকাম ট্যাক্স, আমি তোমাদের এক্ষুনি বলেছিল প্রভিশন ফর ট্যাক্সেশনের সময় ওইটা ছিল কারেন্ট ইয়ারের, এটা হলো প্রিভিয়াস ইয়ারের। তো প্রিভিয়াস ইয়ারেরটা আমি ইনকাম ট্যাক্স পেড করে 80,000 শো করে দিলাম। এবার ultimately my value comes to 26,000 as net cash flow from operating activities. I hope আমি তোমাদের সবাইকে আমরা দুজনে মিলে বোঝাতে পারলাম। এইভাবে কিন্তু খুব ভালো করে প্রিপেয়ার করো, তোমাদের এক্সামস কিন্তু absolutely knocking your door. So wish you all the best for your upcoming exam. Thank you so much. Thank you so much.